আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস বিসনেস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের যে পিএসসি নন ক্যাডার ডেন্টাল ব্যাচটার যে টিপস এন্ড ট্রিক্স ক্লাস সেখানে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা আজকে বাংলা ভাষা সাহিত্য আর সাধারণ জ্ঞান এই দুইটা পার্টের আপনাদের কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ আর কি কি জিনিস একটু শিখে গেলে ভালো হয় মানে পরীক্ষার আগে, সেই জিনিসগুলোই অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করব। ঠিক আছে, ওকে। আমরা হালকা পাতলা পড়াশোনাও করব, সঙ্গে সাজেশনও নিব। এটি হচ্ছে আমাদের টিপস এন্ড ট্রিক্স এর ক্লাস। ওকে, সুতরাং কথা দীর্ঘায়িত না করে শুরু করি। আমি ফারদিন শাহরিয়ার শুভ, 43তম বিসিএস সাধারণ শিক্ষার কর্মরত আছি এনএসএস বিসিএস এর একজন একাডেমিক কনসালটেন্ট। ওকে, বাংলা ভাষা। বাংলা ভাষায় যে বিষয়গুলো, হ্যাঁ, কয়দিন ধরে আমাদের অনেকগুলো মেডিকেল অফিসার পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, মেডিকেল অফিসার, দেন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। হ্যাঁ, এই পরীক্ষাগুলো হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতালে পরীক্ষা হলো। পিএসসি আরো কয়েকটা প্রতিষ্ঠানে নন ক্যাডার, হ্যাঁ, রিগোরাসলি পরীক্ষা নিচ্ছে। রিপিটেডলি প্রশ্নগুলো আসছে। এখন আমরা কোন জিনিসগুলো অবশ্যই আমাদের পরীক্ষার আগে দেখে যাব সেগুলো নিয়ে একটু চর্চা করি। বাংলা ভাষায় মানে ভাষা কি আসলে অ্যাকচুয়ালি এটার বাংলা ব্যাকরণটা, হ্যাঁ, ব্যাকরণটাকেই পিএসসি বাংলা ভাষা এর নামে ডাকে। ওকে, আর ব্যাকরণ ছাড়া যেটা একটা পার্ট আছে সাহিত্য, এটাকে সাহিত্য নামে ডাকে। ওকে, ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন আপনাকে দেখতে হবে অবশ্যই। হ্যাঁ, অপিনিহিত কি, অভিশ্রুতি কি, হ্যাঁ, সম্প্রকর্ষ, বিপ্রকর্ষ, ধ্বনি, তারপর বিপর্যয়, ব্যঞ্জন, শ্রুতি, এই জিনিসগুলো আপনাকে ভালো মতো দেখে যেতে হবে। ধ্বনির এই পার্টটা নন ক্যাডার পরীক্ষা হোক, বিসিএস পরীক্ষা হোক, দুই পার্টেই অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার জন্য, হ্যাঁ, দেখা হয়ে যাবে না যে মাস্ট এরকম একটা কিছু। দেন সন্ধি। সন্ধি আপনাকে দেখতে হবে, এখানে নিপাতনের সন্ধি লেখা। নিপাতনের সন্ধি মানে সেই জিনিসগুলো যেগুলো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, হ্যাঁ, মানে এটা কোনো নিয়ম মানতেছে না, কোনো রুল ফলো করে না, বা ডাজেন্ট ফলো এনি রুল। রুল, হ্যাঁ, মানে ক্রস রুল নাই অ্যাকচুয়ালি, ওটা নিপাতনের সিদ্ধ। এর সঙ্গে আরেকটা জিনিস পড়ে যাবেন, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি, হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই ভালো মতো দেখে যাবেন। 3 স্টার এই বিসর্গ সন্ধিটা, হ্যাঁ, ওই যে বনজ, প্রতি, বনস্পতি, এই টাইপ গুলা। ঠিক আছে, ওকে। আমার সন্ধিটা সুন্দর ক্লাস আছে। হ্যাঁ, এইতে আমাদের লাইভ সেশনে আমি সেই ক্লাসটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, সেটা একটু দেখে যাবেন ইনশাআল্লাহ। এই সন্ধির ব্যাপারগুলো খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবেন তাহলে। তাহলে সমাস কারক, উপসর্গ, ধাতু, প্রত্যয়, এই 5টা জিনিসের মধ্যে আপনি সমাস কারকটা অবশ্যই একটু রুল গুলো দেখে যাবেন, চর্চার মধ্যে রাখবেন। এই সমাস কারকে 2টা বিষয় মাস্ট। ঠিক আছে, দেন শব্দ। শব্দে উৎস অনুযায়ী শব্দ 5 প্রকার। হ্যাঁ, তৎসম, তদ্ভব, অর্থ তৎসম, দেশি, বিদেশি। ঠিক আছে, এই 5 প্রকারের মধ্যে বিদেশি আর এই তৎসম, এই দুইটা একটু ভালো করে দেখেছেন, মাস্ট। হ্যাঁ, এই দুটো মিস করবেন না। দেন আমাদের কিছু জিনিস আসে পরীক্ষাতে, এটা বিশেষ পরীক্ষা হোক, ক্যাডার হোক, নন ক্যাডার হোক, সব পরীক্ষা দিই। বাগধারা, প্রতিশব্দ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, যেগুলো হচ্ছে মুখস্থ টাইপ। হ্যাঁ, এগুলো একটু ভালো মতো দেখে যাবেন। দেন বাক্য, বাক্যের দোষ গুণ, বাচ্য। হ্যাঁ, এই বাচ্য থেকে বিসিএস, পিএসসি, বিসিএস পরীক্ষাতে প্রশ্ন না করলো নন ক্যাডারে, হ্যাঁ, আহ, খুবই মানে রিগোরাসলি প্রশ্ন করে থাকে। তো বাচ্চটা দেখে যাবে, বাচ্চার নিয়মটা একটু পড়ে যাবে কিভাবে বাচ্চাটা আসলে অ্যাপ্লিকেশনটা বাচ্চার হয়। ওকে, দেন বানান ও বাক্য শুদ্ধি, এই জিনিসটা দেখেন। দেন পদ প্রকরণ। ওকে, হ্যাঁ, পদের প্রকারভেদ গুলা এগুলো একটু দেখে যাবেন। বানান বাক্য শুদ্ধি কি, ওই যে বানানের নিয়মগুলা। হ্যাঁ, যে মন্ত্রিসভা, কোনো সময় মন্ত্রীর সঙ্গে কোনো কিছু যুক্ত হলে প্রস্বীকার হয়। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখা যাবে। মন্ত্রী তো নর্মালি দিগার, কিন্তু তখন রস্বইকার হচ্ছে। ওকে, এবার আমরা একটু হালকা একটু পড়াশোনা করি। কেন কারক পড়াবো, কারকে থেকে একটা রুলস পড়াবো, হ্যাঁ, যেগুলো একদম এক্সক্লুসিভ রুলস। সেটা দেখলে আপনি কারকের মোটামুটি বেসিক কমপ্লিট, আর যেগুলো খুবই দেখা দরকার, সেগুলো একটু দেখাই দিব যে মাস্ট, যে এই কারকটা পড়তেই হবে। কারক যে কি, কারক হচ্ছে ক্রি যোগ নক। হ্যাঁ, বাক্যের যে কোনো শব্দের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক। ঠিক আছে, বাক্যস্থিত যে কোনো শব্দ, একদম সহজ বাংলায় বসি। হ্যাঁ, যে কোনো শব্দের সঙ্গে ক্রিয়ার, ক্রিয়ার যে রিলেশন, রিলেশন, তাই কি বাবা, তাই কারক। তাহলে এখানে কি, খেলোয়াড়টাকে মেইন প্লেয়ার হচ্ছে আমার ক্রিয়া, শব্দ যেটা বের করতে বলবে এটা কোন কারক, তখন তার দিকে একবার তাকালে হবে, ক্রিয়ার দিকে বারবার তাকাবে যে শব্দটা ক্রিয়ার কোন অবস্থাটা করতেছে। হ্যাঁ, ওই শব্দটা কি ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করতেছে, নাকি ও নিয়ন্ত্রিত হচ্ছে, নাকি ও ওয়েপনের মতো কাজ করতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা
ভালো মতো, হ্যাঁ, খেয়াল করবেন, ঠিক আছে? ওকে। যেমন কর্তৃকারক, ঠিক আছে, কাজটা যে করে, ওই যে ক্রিয়াটা যে, হ্যাঁ, করে সে হচ্ছে কর্তৃকারক। হ্যাঁ, কর্মকারক, যাকে কেন্দ্র করে কাজ করা হয়, ওই যে বললাম না, হ্যাঁ, যাকে কেন্দ্র করে কাজ করতেছেন। করণকারক, ওয়েপন, যার সাহায্যে, হ্যাঁ, আপনি এই কাজটা করতেছেন, একটা বন্দুকদের ধাম করে গুলি করে দিলেন, কলম দিয়ে লিখতেছেন, এই জিনিসটা। সম্প্রদান, যাকে সত্য ত্যাগ করে, হ্যাঁ, শত ত্যাগ করে, ত্যাগ করে দান করলেন, ঠিক আছে, ওইটা কি সম্প্রদান। হ্যাঁ, মানে সৎপাত্রে কন্যা দান করে দিয়েছেন, দিলেন তো দিলেন, হ্যাঁ, ওই যাদের সৎপাত্রটারে দিলেন ওই বেটাই সম্প্রদান। আর যে কন্যারে দিলেন না, ঠিক আছে, ও কি জানেন, ও হচ্ছে এই কর্মকারক। সম্প্রদানের সঙ্গে কমপ্লিট সম্পর্ক আছে। যাকে দান করবেন বাবা, ও হচ্ছে সম্প্রদান। আর যাই দান করবেন, যা দান করবেন, যা দান করবেন, ভাবছেন, এটা হচ্ছে কি কর্মকারক। সৎ পাত্রে কন্যা দান, কন্যাটা কর্মকারক। আর ওই যে পাত্রটায় দান করলেন, ও সম্প্রদান কারক। ভিক্ষুককে ভিক্ষা দান, ভিক্ষুক বেটাই হচ্ছে আমার সম্প্রদান কারক। আর তাকে যে ভিক্ষা দিলেন, ওটা কর্মকারক, অপাদান কারক। কোন জায়গা থেকে চলিত, ছেড়া দিল গাড়ি, চলিত, রহিত, আপনি থামাই দিলেন ওই চালু জিনিসটাকে। বিচ্যুত, হ্যাঁ, আম গাছ থেকে আম বিচ্যুত হয়ে পড়ে গেল, ঠিক আছে, পতিত, এই টাইপ যে কোনো কিছু দেখবেন বাবা, হ্যাঁ, ছেড়ে গেল, ছুটে গেল, পড়ে গেল, মরে গেল, এটা কি বাবা, অপাদান কারক। হ্যাঁ, অধিকরণ কারক, এটা হচ্ছে, হ্যাঁ, স্থান, হ্যাঁ, দেন হচ্ছে সময়, হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসগুলা, হ্যাঁ, মানে প্লেস, টাইম, হ্যাঁ, এই জিনিসগুলো যখন আপনি কোনো কিছুতে পাবেন, হ্যাঁ, এটা হচ্ছে কি বাবা, অধিকরণ কারক। হ্যাঁ, এগুলো তো বেসিক, একদম বেসিক। তাহলে আমি করতে কারক কি বলছি, যে করে করে, এবারে কে করে, সাবজেক্ট, আমরা যদি ইংলিশের সঙ্গে মিলাই। কর্মকারক, যাকে কেন্দ্র করে করা হয়, এদের এটা কি, এটা হচ্ছে আমার অবজেক্ট। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো এভাবে মনে রাখিয়েন। ওকে। এখন একটা বাক্য দ্বারা, ঠিক আছে, আমরা কারকের একটু ডাইসেকশন করি, যে আমরা যে কথাবার্তাগুলো বললাম আসলে অ্যাকচুয়ালি মিলে কিনা। ঠিক আছে। যেমন বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ তার প্রাপ্য পুরস্কারের অর্থমূল্য, হ্যাঁ, অর্থমূল্য থেকে স্বহস্তে তার দেশের বন্যা আক্রান্ত মানুষের সেবায় অর্থদান করলেন, ঠিক আছে। কয়েকদিন আগে বন্যা হয়ে গেল, হ্যাঁ, এর তো বুঝতেছিনি। তো এরকম বন্যা আক্রান্ত মানুষদের তাসকিন হয়তো এরকম সাহায্য করেছে, ঠিক আছে। এটা একটা লাইন আমরা বানালাম। এখন প্রশ্নটা কি, দেখেন, কে দান করেছে, দানটা করেছে কে, আমার দানটা করেছে এই তাসকিন আহমেদ, যে কাজটা করে। হুম। এই যে দানটা দান করলেন বাবা, এটা কি, এটা এই যে এই জিনিসটা আমার ক্রিয়া, ওকে আমি একটু আলাদা করে সাইড করে দিই। ক্রিয়া, ঠিক আছে। এটা ক্রিয়াটা করেছে কে? এটা ক্রিয়াটা করেছে তাসকিন আহমেদ, মানে আমার সাবজেক্ট। হ্যাঁ, কে করে, প্রশ্ন দেখুন, কে দান করলেন, তাসকিন আহমেদ। উত্তর তাহলে কি, ওই কি কর্তৃকারক, কোনো কথা নেই, সিম্পল। দেন হচ্ছে কি দান করলেন, এই যে দান করলেন, এখন কি দান করলেন, ওকেই তাকে দেখবো আমি, এই যে ক্রিয়া, ওর দিকে বারবার তাকাবো। কি দান করেছে, দান করেছে অর্থ, যে অর্থ মূল্য, হ্যাঁ, থেকে বর্ণনা মধ্যে অর্থ দান করেছে। কি দান করেছে, অর্থ দান করেছে। এই অর্থটা তাহলে কি বাবা, কর্ম কারক, সিম্পল উত্তর পেয়ে গেলাম। কিভাবে দান করলো, কিভাবে দান করেছে আমার, এই যে তোমার কিসের দ্বারা, কি দ্বারা, কিসের দ্বারা, এটা বেশি সলিড কোশ্চেন অ্যাকচুয়ালি করণের জন্য। কিসের দ্বারা দান করেছে, সহস্তে, এটা স্বয়ব হবে, সহস্তে দান করেছে। তাহলে এটা হচ্ছে আমার করণ কারক, এই সহস্ত, ঠিক আছে, অর্থটা কর্ম, এখানে লিখে দিই, কর্মকারক, করণ কারক, সিম্পল, সহস্তে দান করেছে। এবার কাকে দান করেছে, ঠিক আছে, বন্যা আক্রান্ত মানুষদের, মানে কি বলেছিলাম, যাকে দান করবে সে কি বাবা, সম্প্রদান। দেখেন মিলে যাচ্ছে। আর যা দান করবে সে কি বলেছিলাম, কর্ম। তো দেখেন কিভাবে মিলে যায়, অর্থ দান করেছে তো ওটা কর্ম। তো আগে আমরা উত্তর এটা পেয়েছি, কি দান করেছে, কর্ম। দুইভাবে আপনি জিনিসটার ব্যাপারে একদম মানে কনফার্ম হতে পারলেন। এবার কোথা হতে দান করলেন, পুরস্কারের অর্থমূল্য থেকে দান করলেন। কোন জায়গাটা থেকে, পুরস্কারের অর্থমূল্য থেকে। কোন জায়গা থেকে কোনো কিছু টান দিয়ে নিচ্ছেন, হ্যাঁ, ওটা চলিত করলেন, রহিত করলেন, যেমন বিচ্যুত করলেন, টান দিয়ে নিয়ে আসলেন, মুভ করলেন। হ্যাঁ বাবা, এই যে দেখেন, এই আগে এই যে বলেছিলাম না, এই যে অ্যাকচুয়ালি কি জানেন, মুভ, মুভমেন্ট, হ্যাঁ, মুভ হচ্ছে কোনো কিছু, সরলো কোনো কিছু। এটাই কি, এটা হচ্ছে আমার অপাদান কারক, অপাদান। হ্যাঁ, কত মজার পড়াশোনা, ঠিক আছে। এবার আমরা তো পেলাম যে অর্থমূল্য থেকে সেই অর্থটা ত্রাণ দিয়ে তাসকিন আহমেদ নিয়ে গরিবদের দিল, হ্যাঁ, যাদের ওই যে বন্যা কবলিত মানুষদের দিল। এবার কোথায় দান করেছে, স্থানটা কি। এবার আপনার লাস্ট একটা কোশ্চেন যেটা হচ্ছে প্লেস, আমরা পড়েছিলাম অধিকরণ, স্থানটা খুঁজতে হবে কি,
তার দেশের কোন জায়গার, বাংলাদেশের বা তার দেশের বন্যা আক্রান্ত মানুষদের এই যে স্থান, তার দেশে, এই যে তার দেশে, তাহলে এটা কি অধিকরণ কারণ। ওকে, তো দেখেন কোথায়, এই প্রশ্নটা করলে যখন পাবেন কোথায় কখন কোন বিষয়ে, ঠিক আছে, কোথায় কখন কি বিষয়ে, হ্যাঁ তিনটা কোশ্চেনে থাকে, বিষয়টা কি হয়ে যায় বাবু, অধিকরণ কারক হয়ে যায় ভাইয়ারা, বোনরা। ওকে, এবার কারক বিভক্তির সঙ্গে একটা জিনিসের খুব সুন্দর ইন্টার রিলেশন আছে, এটা হচ্ছে আমার বিভক্তি মামাটার। হ্যাঁ, বিভক্তির একটা রিলেশন আছে, মানে কারকের সঙ্গে বিভক্তিটা যুক্ত হয়ে একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যকে কি করে, একটা, হ্যাঁ, লিঙ্কেজ বা সম্পর্ক স্থাপন করে, হ্যাঁ, লিঙ্ক স্থাপন করে, এটাই ভাবে বিভক্তি, ঠিক আছে। ওকে, এখন আচ্ছা ঠিক আছে, বিভক্তি তো পরের পৃষ্ঠায় আছে, ঠিক আছে, এটা এখানে বলি, এখানে যে প্রশ্নগুলো যেটা অলরেডি আগের পৃষ্ঠায় গিয়েছি, সেই প্রশ্নগুলো আবার করা আছে, হ্যাঁ। ক্রিয়া কে, কে করছে প্রশ্ন যদি করেন, কর্তৃকারক বাবু, ওই যে আমরা অলরেডি জেনে ফেলেছি। ক্রিয়া কি, দেখেন যে প্রশ্নগুলো কি বা কাকে, হ্যাঁ প্রশ্ন যদি করেন, তাহলে সেটা বের হবে কর্মকারক। ওই যে ক্রিয়াকে, কি উপায়, কিসের দ্বারা প্রশ্ন করলে করণ কারক, কাকে দান করা হলো প্রশ্ন করবেন সম্প্রদান কারক, কিসের বা কোথা থেকে ক্রিয়াটা সম্পাদন হয়েছে, এই প্রশ্নগুলো অপাদান, আর কখন কোথায় কি বিষয় অলরেডি বলে ফেলছি বাবা, অধিকরণ কারক। এবার দেখেন বিভক্তি, ঠিক আছে, বিভক্তি কিছু বললাম না যে একটা লিঙ্ক স্থাপন করে বাবা, সেই হচ্ছে আমার বিভক্তি। হ্যাঁ, এই বিভক্তি এক বছর বহু বছর রূপে আছে, আমাদের বহু বছরটা অ্যাকচুয়ালি দেখা লাগে না ওভাবে, আমরা এখানে এক বছরটাই দেখবো। হ্যাঁ, প্রথম বা শূন্য, কোনো শব্দের সঙ্গে কোনো কিছু যুক্ত নাই, যেমন রহিম, রহিম একাই আছে, হ্যাঁ, রহিমের সঙ্গে কোনো কিছুই যুক্ত নাই, নাথিং যুক্ত, তাহলে ওর সঙ্গে যেটা আছে এটা শূন্য বিভক্তি বা অবিভক্তি, শূন্য, শূন্য বিভক্তি অ্যাকচুয়ালি। এখন এই রহিমের সঙ্গে যদি আমি এটা কে যোগ করে দিই, হ্যাঁ রহিম কে, রহিম রে, তখন যদি আপনি যে কিছু পান, তখন এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, দুই। এখন রহিমের সঙ্গে আবার কে রে পাইলেন, কিন্তু তখন মনে করেন একটা সম্প্রদান, দান খয়রাত এইরকম টাইপ কোনো সম্পর্ক, কোনো শব্দ আছে, তখন এটা আবার চতুর্থ বিভক্তি হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখিয়েন। তারপরে হচ্ছে তাই দুই আর চার একসঙ্গে বললাম, এবার তৃতীয় বিভক্তি, রহিমের দ্বারা, রহিমকে দিয়ে, হ্যাঁ রহিম দিয়ে, রহিম কর্তৃক, এরকম যদি কোনো শব্দ পান, ওটা হয়ে যাবে কি আমার তৃতীয় বিভক্তি। পঞ্চম, হতে থেকে, চেয়ে, ঢাকা থেকে, গোলা থেকে, আসমান থেকে, হ্যাঁ, রহিমের চেয়ে, রহিমের চেয়ে, ঠিক আছে, এরকম যদি কিছু পান, তখন এটা পঞ্চমী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি, রহিমের, রহিমের মায়ের, হ্যাঁ ঠিক আছে, ঢাকার, এরকম র এর যদি যুক্ত থাকে এটা ষষ্ঠী। আর সপ্তমী, এ অন্তস্থ, আর হচ্ছে তে, ত এ অন্তস্থ, যেভাবে মনে রাখেন, এই তিনটা যদি যুক্ত থাকে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, ঠিক আছে, ঢাকাতে, এই জিনিসগুলা। ওকে, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল শিখবো, ঠিক আছে। এখন আমরা যদি কারকের, কর্তৃকারক, কর্মকার ডিটেলে পড়তে চাই, সময় লাগবে। এখন আমরা একটু, হ্যাঁ একটা নিয়ম শিখবো, যে এই নিয়মটা বারবার আসে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি দরকার নাই, এই যে আমাদের এই জিনিসটা দরকার। খেলার নাম বোঝালে কি হবে, এটা তাহলে ভুল লিখে দিচ্ছি আমি, খেলার, খেলার টিপস, ছেড়ে দিই, সুন্দর করে লিখি, খেলার টিপস। ওকে, এখন এটা দুইটা ফর্মুলা আছে। এখন একটা খেলা, হ্যাঁ মানে খেলাটি, খেলাটি যদি বস্তু হিসেবে, হিসেবে মাঠে থাকে, থাকে, তাহলে সেটা হবে বাবা কি, করণ কারক, থাকলে করণ কারক। ওকে, এখন এক্সাম্পল দিই একটা, হ্যাঁ দেখেন, ছেলেটি ফুটবল, বা মেসি ফুটবল খেলে, ফুটবল খেলে, একটু মেসির নাম লিখি, আমাদের অনেক আর্জেন্টিনা ফ্যান আছে এখানে, তো আই এম এ ব্রাজিলিয়ান ফ্যান, তো আপনাদের জন্য লিখি, মেসি, মেসি ফুটবল খেলে, ঠিক আছে। ওকে, এখন এই যে ফুটবলের নিচে আপনার দাগ আছে, ধরেন এরকম একটা প্রশ্ন আসলো, তখন কি, এই যে ফুটবল জিনিসটা, এই খেলার জিনিসটা, এটা বস্তু হিসেবে মাথায় আছে না, যে খেলার যে নামটা, হ্যাঁ ওটা বস্তু হিসেবে মাথায় আছে না, যেই নাম, সেই বস্তুটা যদি মাঠে থাকে, তখন বাবা এটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে আমার করণ কারক, সেটা হয়ে যাবে করণ কারক। ওকে, এবার দুই নাম্বার নিয়ম, দুই নাম্বার, হ্যাঁ
খেলাটি খেলাটি যদি বস্তু হিসেবে মাঠে না থাকে, তাহলে যা হবে সেটা হবে কর্মকারক। সেটা কি হবে বাবা? কর্মকারক। একটা এক্সাম্পল দিয়েই বুঝে যাবেন। হ্যাঁ, এখন আহ, আমাদের বাংলাদেশে ভালো খেলোয়াড়কে নাহিদ রানা। ঠিক আছে, দেখি নাহিদ রানা। নাহিদ রানা, হ্যাঁ, ক্রিকেট খেলে। ক্রিকেট খেলে, ঠিক আছে। দেখেন নাহিদ রানা যে ক্রিকেট খেলে, নাহিদ রানা তো বলার, ও বল করে, বল দিয়ে, ব্যাট দিয়ে ব্যাটিং করে। হ্যাঁ, কিন্তু ক্রিকেট দিয়ে কিছু করে? ক্রিকেট কোনো বল আছে না ব্যাট আছে? এটা তো পুরো খেলাটার নাম সামগ্রিকভাবে। যখন খেলার যে জিনিসটা, ওটা বস্তু হিসেবে মানে খেলার যে উপকরণ সেই হিসেবে মাঠের নাই, তখন সেটা হয়ে যাবে কি বাবা? কর্মকারক। এই যে ক্রিকেটের নিচে দেখ কত সহজ, তখন সেটা হয়ে যাচ্ছে কি? সেটা হয়ে যাচ্ছে আমার কর্মকারক। এই যে খেলার নাম বোঝালে হবে কর্মকারক, খেলা উপকরণ বোঝালে এর চেয়ে এভাবে বলে দাও, জিনিসটা খুবই ইজি। ওকে, খেলার টিপস এখানেই হ্যাঁ কমপ্লিট হলো। ঠিক আছে, আপনারা কেউ কি আছেন ওইতে, অনলাইনে, মানে আমাদের সঙ্গে জুমে যুক্ত? থাকলে একটু সাউন্ড দিন তো। ও নাই, আচ্ছা ঠিক আছে। ওকে, তো রেকর্ডিংটা আপনারা পরবর্তীতে দেখে নেবেন, এটি রেকর্ডিং আপনাদের দেওয়ার কথা হয়তো। ওকে। আই হোপ এতক্ষণ ঠিক মতো শেয়ার হয়েছিল সবকিছুই। স্ক্রিনে বেটার। ওকে, এবার হুম, খেলাটি বস্তু হিসেবে মাঠে থাকলে আমার করণ কারক, আর না থাকলে কর্মকারক গেল। খেলার নিয়মটা গেল। এবার পরের নিয়ম আমরা চলে যাই। চলবে। হ্যাঁ, এবার কারকের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ নিয়ম। সেটা হচ্ছে অধিকরণ কারকের তিনটা প্রকারভেদ। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসেই মাস্ট। ঠিক আছে, দেখেন, আহ এবং অধিকরণ কারক, অধিকরণ কি? ক্রিয়া সম্পাদনের সময়, হ্যাঁ, বা আধারকে কি বলে? অধিকরণ কারক বলে। হ্যাঁ, সময় কাল মানে সময়, আধার মানে স্থান, যেটা কি বলে? অধিকরণ কারক বলে থাকে। ঠিক আছে, অধিকরণ কারকের প্রকারভেদ তিন প্রকার। একটা হচ্ছে আহ, কালাধিকরণ, দুই ভাবাধিকরণ, তিন আধারাধিকরণ। ঠিক আছে, এখন আমরা কালাধিকরণটা বুঝি। কালাধিকরণ সিম্পল জিনিস, কাল মানে সময় বা স্থান। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এইটা যখন হবে তখন হচ্ছে আমার কাল আধিকরণ। হ্যাঁ, দেখেন সময়, এটা সময়, এটা লিখি সময় বা কাল। হ্যাঁ, কালাধিকরণ, হ্যাঁ হোয়েন, সময় অ্যাকচুয়ালি হোয়েন, সময় হোয়েন। হ্যাঁ, ঠিক আছে, এটা সময় বিস্তারে শুধু সময় কালাধিকরণ। যেমন ধরি একটা এক্সাম্পল দিই আপনাদের, এখানে পাশেই দিই। শুক্রবার, ওকে, রাকিবের বিয়ে। ওকে, এই যে দেখেন এখন শুক্রবার নিচে দাগ, তাহলে এটা কি? হোয়েন, কখন? শুক্রবার। তাহলে হচ্ছে আমার কখন দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা কালাধিকরণ। ঠিক আছে, ডান। আধারাধিকরণ, আধারাধিকরণ অ্যাকচুয়ালি তিন প্রকার, কিন্তু একটা হচ্ছে ওর সলিড প্রকারভেদ। হ্যাঁ, যেটা আপনার স্থান, হ্যাঁ, মানে পাত্র, স্থান বা পাত্র। হ্যাঁ, যে এরকম দিয়ে প্রশ্ন করলে আপনি আধারাধিকরণ সেটাকে বোঝায়। ওকে, যেমন কি গাড়িটি ঢাকা আছে ধরি, এক্সাম্পল, গাড়িটি ঢাকা আছে। ওকে, ঢাকার নিচে দাগ। হ্যাঁ, তাহলে যে গাড়িটি কোথায় আছে? ঢাকা আছে। স্থান কি? ঢাকা। কোথায় আছে? ঢাকায় আছে। প্রশ্ন কি কোথায় আছে? ঢাকায় আছে, তো এটা আধারাধিকরণ। হ্যাঁ, এবার ভাবাধিকরণ। ভাবাধিকরণ হচ্ছে, এটা আমি একটা আলাদা একটা রেজিনি আপনাদেরকে দেখাই। ভাবাধিকরণ জিনিসটা কি? ওকে, ভাবাধিকরণ, ভাবাধিকরণ, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি অধিকরণ যে কন্টেম্পোরারি রুলস সেটার সঙ্গে যায় না। ওকে, এটা দেখেন, যে কোনো একটা
ক্রিয়াটির আগের শব্দ ক্রিয়া হবে। প্রথম কথা হচ্ছে ক্রিয়াটি একই শব্দ একটা ক্রিয়া হবে। ওকে। হুম। দুই, প্রথম ক্রিয়ার প্রভাব দ্বিতীয় ক্রিয়াতে থাকবে। দ্বিতীয় ক্রিয়াতে থাকবে। থাকবে। সিম্পল। এখন একটা উদাহরণ দেই। কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। হ্যাঁ। কান্নায়, কান্নায় দুঃখ কমে। আপনি কাঁদতেছেন, দুঃখ কমলো, আপনার কি এটা কাজ হইলো না? দুঃখটা কমে গেল, এটা তো একটা কাজ, ক্রিয়া, দুঃখ কমা। এটা কেন কমলো? এটা কান্নায়। এই যে এটা V1, হ্যাঁ, হ্যাঁ, তারপর এটা V2, যেভাবে ধরেন, এই যে এইটার প্রভাবে এইটার ঘটনাটা ঘটলো, কান্নায় দুঃখ কমলো, তো কি ক্রিয়ার প্রভাবে, হ্যাঁ, আরেকটা ক্রিয়া চেঞ্জ হলো, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা মানে দুইটা ক্রিয়া একটা একটার উপর প্রভাব পড়লো। হ্যাঁ, এটা ভাবাতীকরণ। তারপরে একটা নম্বর উদাহরণ গেল, 2 নম্বর উদাহরণ দেখি। মৃত্যুতে ইহকালের পরিসমাপ্তি ঘটে। মৃত্যুতে কি ইহকালের পরিসমাপ্তি ঘটে? ইহকালের পরিসমাপ্তি ঘটলো, সেটাই তো একটা ভার্ব। এটা কেন ঘটলো? কিসের প্রভাবে? এই মৃত্যুর প্রভাবে। এটাও একটা ভার্ব, ঠিক আছে? হ্যাঁ, এই ভার্বের প্রভাবে এই ভার্বটা কি হলো? চেঞ্জ হলো, ঠিক আছে? তো এটা কি আমার সব সময় ভাবাদিকরণ। হ্যাঁ, দেন আরেকটা উদাহরণ দেখি। সূর্যোদয়ে পদ্ম ফোটে। এই যে পদ্ম ফুটলো, এটা একটা ভার্ব। এটা কেন ঘটলো? সূর্যোদয়ের কারণে ঘটলো। এখন দেখেন এই যে প্রথম যে ভার্বটা সূর্যোদয়ে, কান্নায়, মৃত্যুতে, এখানে সব সময় এই তে অন্তস্থ এ, হ্যাঁ, মানে কি সপ্তমী বিভক্তি থাকে। সপ্তমী বিভক্তি থাকে। এই ভাবাতীকরণে সপ্তমী বিভক্তির এই কনস্ট্যান্ট যে ব্যবহার, সেটাকে বলে ভাবে সপ্তমী। সেটারে কি বলে বাবা? সেটাকে বলে ভাবে সপ্তমী, ঠিক আছে? ভাবাতীকরণে সবসময় সপ্তমী বিভক্তির প্রয়োগ থাকবে, ঠিক আছে? এবার হ্যাঁ, আমরা কালাধিকরণ খুব সুন্দর মতো ক্লিয়ারলি বুঝেছি। ভাবাদিকরণ বুঝছি, হ্যাঁ, আধায়াদিকরণের কিছুটা বুঝেছি, খালি নর্মাল কোশ্চেনটা যেখানে হবে সেটা। কিন্তু আধায়াদিকরণে একটু প্রকারভেদ আছে, 3 প্রকার, যেমন ঐকদেশিক, 2 অভিব্যাপক, 3 বৈষয়িক, এই 3 প্রকার আছে, ঠিক আছে? এখন আমরা ঐকদেশিক জিনিসটা একটু বুঝি। হুম। দেখেন, হ্যাঁ, এই ঐকদেশিক জিনিসটা একটা রুলস ফলো করে। দেখেন, রুল নাম্বার 1, যদি ঐকদেশিক আমরা বুঝতে চাই সেটা, হুম, এটা হচ্ছে খালি, একটু লিখি, খালি বা ফাঁকা, খালি বা ফাঁকা দেখাতে পারবেন। পারবেন। খালি বা ফাঁকা দেখাতে পারবেন, যে জিনিসটা ওই কন্টেন্টটার মধ্যে খালি বা ফাঁকা আপনি দেখাইতে পারবেন। এখন এক্সাম্পল দিই। এক্সাম্পল এখানে দুটো আছে, আমি একটা দিয়ে নিই, বুঝি আপনাদেরকে। এক্সাম্পল, মাছে কাটা আছে, কাটা আছে, ঠিক আছে? এই আপনার মাছের নিচে দাগ, ঠিক আছে? আচ্ছা, মাছের কাটার নিচে দাগ, মাছে কাটা আছে, কাটার নিচে দাগ। হ্যাঁ, এখন এই যে কাটাটা আছে, এটা এই কাটা কি পুরো মাছ জুড়ে কি কাটা আছে? মাছের মধ্যে মাংস নাই, মাছের চোখ নাই, মাছের অনেক কিছুই তো আছে। কাটা তো সবকিছু জুড়ে নাই। কাটার মাঝখানে আপনি ফাঁকা ফাঁকা জায়গায় অন্য কিছু কম্পোনেন্ট দেখাইতে পারবেন, তাহলে কি পাবা? এটা ঐকদেশিক। দেখেন, পুকুরে মাছ আছে, যে মাছের নিচে দাগ থাকবে। পুকুরে এখানে মাছই আছে, পুকুরে পানি আছে, জু প্লাঙ্কটন আছে, ফাইটো প্লাঙ্কটন আছে, শৈবাল আছে, মেলা জিনিস আছে, ঠিক আছে? ওকে। এবার দেখেন, বনে বাঘ আছে, বনে কি বাঘই আছে খালি? বাঘ ছাড়া অন্য কিছু নেই, মেলা জিনিস বনের মধ্যে আছে বাঘ ছাড়াও। ওই গাছ আছে, কুমির আছে, হ্যাঁ, হরিণ আছে। তো যখন আপনি খালি বা ফাঁকা দেখাতে পারবেন বাবা, সেটা ঐক্য দেশিক। হ্যাঁ, এবার ঐক্য দেশিক আর অভিভাবক, এই দুইটার অ্যাকচুয়ালি মেইন যে ভার্সেস ভার্সেস খেলা, এটা আমাদের একটু জানা লাগে। এবার অভিভাবকের টিপসটা দেখেন। এখানে আসলে অ্যাকচুয়ালি অভিভাবক একটু দুইটা জিনিস অ্যাকচুয়ালি ফলো করা যায়। 1 নাম্বার, সেটা হচ্ছে,
হ্যাঁ, টিপস বা রুলস হচ্ছে অভিভাবকের নিচেই দেখি, খালি বা ফাঁকা দেখাতে পারবেন না। ওকে। দুই, তরল বা তরল জাতীয় জাতীয় অবস্থা বোঝাবে বোঝাবে। এই দুইটার মধ্যে একটা জিনিস যদি আপনি খাপে খাপ মর্জিনা বা মিলাই ফেলতে পারেন, তাহলে বাবা এটা অভিভাবক আপনি ধরে নিতে পারবেন। ঠিক আছে। যেমন আমরা এখানে নিয়মে দেখছি কি, পুকুরে পানি আছে, পানির নিচে দাগ। হ্যাঁ, আবার একটা জিনিস মনে রাখতে পারেন, অভিভাবকে এখানে পাশে রেখে দিই মেইন কম্পোনেন্ট। মেইন কম্পোনেন্ট কম্পোনেন্ট দেখেন, এই যে পুকুরে পানি আছে, প্রথম কথা যে নিয়মে দেখেন, খালি বা ফাঁকা আপনি দেখাতে পারতেছেন না, পানি তো পুরোটা জুড়েই পানি আছে। তো এটা কি, চক্ষু বন্ধ করে অভিভাবক, অভিভাবক আধারাধিকরণ। তাহলে কি, আবার পানি কি তরল বা তরল জাতীয় অবস্থা, পানি তো তরল বা তরল জাতীয়, মিলে গেল। হ্যাঁ, দেখেন কত সহজ। তবে বনে গাছ আছে, হ্যাঁ, বনের কি মেন কম্পোনেন্ট বা খালি গাছ দিয়ে তো পুরোটাই ভরা, খালি বা ফাঁকা দেখানো যায় গাছের কারণে, বা ওইটা কি মেন কম্পোনেন্ট গাছ না, পুকুরে মেন কম্পোনেন্ট পানি না, মিলে গেল। ঠিক আছে, তো এভাবে যখন হ্যাঁ, সেটা কি অভিভাবক হয়। বনে বাঘ আছে হয় ঐকদেশ, কিন্তু বনে যখন গাছ চলে যায় সেটা কি অভিব্যাপক। ঠিক আছে। ওকে। এবার মাছে কাটা আছে বুঝেছিলাম না, মাছ দিয়ে একটা বুঝাই। হ্যাঁ, ধরেন এই যে এইখানে লিখি এক্সাম্পলটা, এক্সাম্পল, মাছে আমিষ আছে, আমিষ আছে। এই যে আমিষের নিচে আপনার দাগ, হ্যাঁ, দাগটা কোথায়, এই আমিষের নিচে। এখন দেখেন মাছে আমিষ আছে, মাছের পুরোটা জুড়েই আমিষ আছে, আমিষ কি কোনো জায়গায় নেই, যে আমার শরীরে তো আমিষ প্রোটিন। হ্যাঁ, মাছের পুরো শরীরটাই প্রোটিন, চোখো প্রোটিন, নাকো প্রোটিন, মাছের সব কাটা প্রোটিন সব। মেন কম্পোনেন্ট কি, প্রোটিন না? তো দেখতেছেন মিলে যাচ্ছে। ওকে, এভাবে। হ্যাঁ, এখন আরেকটা উদাহরণ দিই। হ্যাঁ, গ্লাসে গ্লাসে দুধ আছে, দুধ আছে। ঠিক আছে, গ্লাসে পুরোটা জুড়েই দুধ আছে, ফাঁকা দেখানোর জায়গা নেই ধরেন। বা যদি মনে করেন না, কারো মাথায় যেতেছে না, অর্ধেক দুধ থাকতে পারে, তাহলে কি দুধ কি তরল বা তরল জাতীয় অবস্থা? বাবা এটা কি অভিব্যাপক। হ্যাঁ, কোনো সন্দেহের অবকাশ নেই, অভিভাবক। বৈষয়িক, বৈষয়িক বাবা কিছুই না, সাবজেক্ট নিয়ে, কোনো একটা সাবজেক্ট এগুলো নিয়ে কাছাকাছি করবে, তখন এটা হয়ে যাবে কি, হ্যাঁ, বৈষয়িক। দেখুন রাকিব অঙ্কে কাঁচা, কোন কি সাবজেক্টে কাঁচা, অঙ্কে কাঁচা, কিন্তু ব্যাকরণে ভালো। ঠিক আছে, ভালো কথা। লোকটি ঝগড়ায় পটু, হ্যাঁ, হ্যাঁ, ছেলেটি প্রেমে অপরাজেয়, এই টাইপ কথাবার্তা, কোন একটা বিষয়ে কোনো কথাবার্তা বললে সেটা হয়ে যাবে আমার বৈষয়িক আধিকরণ। ওকে, তো এই পৃষ্ঠায় আমার অধিকরণ কারকের একদম ডাইসেকশন সুন্দর মতো হয়ে গেল। ওকে। এবার এবার মজার আমরা একটা পড়াশোনায় চলে যাই, এখান থেকে প্রশ্ন, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আসে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা শিখে যাব। একটা আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন? একটা আদর্শ বাক্যের অ্যাকচুয়ালি তিনটি গুণ থাকা আবশ্যক। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা আসক্তি, হ্যাঁ, আর একটা হচ্ছে যোগ্যতা। এই তিনটা গুণ থাকলে বাক্যটা একটা কমপ্লিট বাক্য হয়। ঠিক আছে। এখন আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে, হ্যাঁ, এক, হ্যাঁ, মানে কিছু কথা বা একটি শব্দ শোনার পরে আরেকটি শব্দ শোনার যে ইচ্ছা, হ্যাঁ, কমপ্লিট সেন্টেন্স শোনার যে ইচ্ছা বাবা, সেটাই আমার আকাঙ্ক্ষা। ওকে। যেমন যেমন আমি মনে করেন বললাম, আমি আজ, আমি আজ, হ্যাঁ, এটা বলে আর কোনো কথাবার্তা বলছি না। আপনাদের শুনতে ইচ্ছে করছে আমি আজ, আপনি আজ কি করছেন, খাইছেন, ঘুমাইছেন না মরে গেছেন? ঠিক আছে, তাহলে এরপর বললাম আমি আজ কলেজে গিয়েছি, আমি আজ, হ্যাঁ, কলেজে গিয়েছি। এই যে কথাটা বললাম, কথাটা কমপ্লিট করলাম, এটি একটা আকাঙ্ক্ষা সম্পন্ন, ঠিক আছে, একটা বাক্য। কি সেটা? আদর্শ বাক্যের গুঞ্জিত আর একটা বাক্য। ক্লিয়ার? ঠিক আছে। এখন আসত্যি, এখন আসত্যি সম্পন্ন বা ছাড়া বাক্য কিনা, এটা আমরা সহজে একটা টিপসের দ্বারা বের করতে পারবো। হ্যাঁ, এটা টিপস কি দেখেন, এই যে আসত্যি নাই, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, কোনো সংজ্ঞা মঙ্গা শেখার দরকার নেই, খালি রুলটা জানেন, এটা আসত্যি আছে কি নাই। আমার চারটা অপশন আসবে পরীক্ষাতে, পারলেই হইলো। দেখেন, কাটছাঁট করা লাগে না, মানে বাক্য, যে বাক্যটা প্রায় দিব পিএসসি প্রশ্নে, ওইটা কাটছাঁট করা লাগবে না। ওকে। কি করবেন? আকপিচ করে শব্দগুলো, আকপিচ করে, পিচ করে ঠিক করা যায়, ঠিক
করা যায়। শব্দগুলো আকপিচ করে আপনি সুন্দর মতো ঠিক করতে পারবেন। ওটাই আপনার কি আসত্তি সম্পন্ন বাক্য। এখন আমি সুন্দর মতো কয়েকটা উদাহরণ দিলে আপনাদের ঠোঁটস্থ পিঠস্থ মুখস্থ হয়ে যাবে একেবারে। ওকে? এক্সাম্পল, গরু মানুষের গোস্ত খায়। গোস্ত খায়। গরু কি মানুষের গোস্ত খায়? গরু তো মানুষের গোস্ত খায় না। তাহলে এখন কি করব আমরা? হ্যাঁ, আমরা গরুর জায়গায় মানুষ আর মানুষের জায়গায় গরু, হ্যাঁ, এভাবে swap করব। তাইলে আমার বাক্যটা ফুলফিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন অরিজিনাল বাক্যটা কি? গ মানুষ মানুষ গরুর গোস্ত খায়। গরুর গোস্ত খায়। তো দেখুন বাবা, সহজ, একদম সহজ। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? আ যেমন আকাশ পাখিতে ওড়ে এরকম লিখলো ধরেন। তাহলে কি আমার পাখির জায়গায় আকাশ, আকাশের জায়গায় পাখি নিয়ে যাবো। হ্যাঁ? ঠিক আছে? পাখি আকাশে ওড়ে। সিম্পল। এভাবে আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন। এখন যোগ্যতা সম্পন্ন বাক্য কি? যোগ্যতা টিপসটা হচ্ছে, হ্যাঁ, যোগ্যতা একটু ভেজাইলা জিনিস, এটা কাটছাঁট করা যায় না। মানে এটা কাটছাঁট করতে হয়। হ্যাঁ? এটা কি কাটছাঁট করা লাগে। কোন কথা নাই। কাট যদি আপনি বাক্যটাকে ঠিক করতে যান, কাটছাঁট করা লাগে। হ্যাঁ, লাগে। এটা এক্সাম্পলটা নিচেই রাখতে পারবো। পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। এক্সাম্পল, ওকে? হুম, মানুষ আকাশে ওড়ে। আকাশে ওড়ে। বাবা, মানুষ কি জীবনে আকাশে উড়তে পারে? পারে না। তো এর আমি মানুষ কেটে দিব। এই মানুষের বদলে কি লিখব? পাখি। পাখি, হ্যাঁ, আকাশের ওই যে আমি কেটে দিলাম। কেটে আরেকটা নতুন শব্দ আনলাম। এই কাজটা যখনই করা লাগবে তখনই ভাববেন যে বাক্যটা যোগ্যতা সম্পন্ন না। হ্যাঁ, প্রশ্ন করবেন নিচে কোন বাক্যটি যোগ্যতা সম্পন্ন না? আর কোন বাক্যটি আসক্তি সম্পন্ন না? তো সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই রুলটা ফলো করেন। ঠিক আছে? ওকে? হ্যাঁ, যেমন যদি আবার আরেকটা লিখি ধরেন এই যে মাছ, হ্যাঁ, পানিতে উড়ে। মাছ কি পানিতে উড়ে বাবা? মাছ তো পানিতে উড়ে না। ঠিক আছে? এটা আমরা উড়েটা কেটে দিব। উড়ের জায়গায় লিখব কি? ভাসে। মাছ পানিতে ভাসে। ঠিক আছে? তো এভাবে যেকোনো জায়গায়, যেকোনো প্লেসে আপনার এরকম কাটছাঁট করা লাগতে পারে। ওকে? ঠিক আছে? এবার আমরা একটু সমাস গঠনের একটু দেখি, প্রক্রিয়াটা দেখি। ওকে? সমাজ কয়েকটা সহজ জিনিস শিখবো। বেশি কঠিন আমরা পড়াশোনায় যাব না। ওকে? সমাস কি থাকে দেখেন। সমাস অ্যাকচুয়ালি আমার এই সমস্ত পদ, হ্যাঁ, ব্যাস বাক্যের ২ টা ঘটনা। ঠিক আছে? এই ব্যাস বাক্যর যে কম্পোনেন্ট গুলো সেটা মিলে, হ্যাঁ, যে এই পদটা আমরা পাই সেটাকে বলে সমস্ত পদ। মানে পূর্ণাঙ্গ যে পদটা পাচ্ছেন সেটা সমস্ত পদ। হ্যাঁ? ঠিক আছে? এখন এই ব্যাস বাক্যে কি থাকে? ব্যাস বাক্যে আপনার আ পূর্বপদ থাকে, পরপদ থাকে। ঠিক আছে? হ্যাঁ? সমস্ত পদেও আপনার পূর্বপদ আছে, পরপদ আছে। এখন এই ব্যাস বাক্যের প্রতিটা যে কম্পোনেন্ট আলাদা, আলাদাভাবে এগুলোকে বলা হচ্ছে সমস্যমান পদ। এই যে যেমন সিংহাসনটাকে ভেঙে আমরা কি পাই? সিংহ চিহ্নিত আসন। এই যে সিংহ চিহ্নিত আসন, প্রতিটা জিনিসই কি আমার সমস্যমান পদ। এই সমস্যমান পদের শুরুরটারে বলে পূর্বপদ আর শেষেরটারে বলে পরপদ। এবং সমস্ত পদে কি পূর্বপদ, পরপদ নাই? আছে। এই সিংহাসন আছে না? এই সিংহটা হচ্ছে পূর্বপদ। এই যে আসন যেটা সেটা পরপদ। ওকে? আর এই পুরোটারে ব্যাস বাক্য বলে। এই তো এগুলো কম্পোনেন্ট, হ্যাঁ? এখন আমরা একটু সমাসের প্রকারভেদ কি সমাস মোটামুটি হইলো আপনার ৬ প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রীহি। ঠিক আছে? এখন আমরা এই যে এতগুলা একশেষ দ্বন্দ্ব হেন-তেন এগুলো বিসিএস এর জন্য একটু পড়া লাগে কিন্তু আমাদের দরকার নেই। আমরা নন ক্যাডারের জন্য কি পড়বো দেখেন। এখানে আপনার দ্বন্দ্ব সমাসটা ভালোমতো পড়ে যাবেন মাস্ট। কর্মধারয়টা দেখেন। ঠিক আছে? দ্বন্দ্ব আর এই কর্মধারয় এই ২ টা ভালোমতো দেখে যান। ইনশাআল্লাহ এর মধ্যে কমন পড়বে মাস্ট, কোনো কথা নাই। হ্যাঁ? আর কর্মধারয় থেকে কোনটা আসবে বলি এটা বলে দেই, মধ্যপদলোপী কর্ম থেকে একটা প্রশ্ন আপনার আসবে। শেষ। এটাই সাজেশন আপনার। ওকে? আর আমরা আজকে এক্সট্রা হিসেবে উপমান আর উপমিতর যে পার্থক্যটা সেটা শিখব। ওকে? এবার দেখেন।
এখন সমাস, হ্যাঁ, কোনটা কি নাকি এখানে আমরা পূর্বপদ পরপদ এগুলো শিখলাম, কেন শিখলাম? কারণটা হলো এই যে পূর্বপদ পরপদ এর প্রাধান্য আছে কি নাই, এই প্রশ্নের উত্তর দ্বারাই এটা কোন সমাস এটা আইডেন্টিফাই মোটামুটি ভাবে করা যায়। এবার দেখেন, যেমন দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে, হ্যাঁ, আপনার ভাঙেন চোরেন বা না ভাঙেন মানে সমস্ত পদেও থাকেন, বা সমস্ত পদের ভাঙা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের সাইডেও যান, যেদিকে যান, হ্যাঁ, আপনি দুইটা যে পদ থাকবে, দুইটা পদের দুইটা বা তিনটা যে কয়টাই পদ থাকুক বাবা, সবগুলা উভয় পদ বা সবগুলো পদেরই কি অর্থ প্রাধান্য পাবে। এখন প্রাধান্য জিনিসটা কি? প্রাধান্য মানে, প্রাধান্য মানে গুরুত্ব দেওয়া, সে নামের সাথে মিল, গুরুত্ব, ইম্পর্টেন্স, হ্যাঁ, গুরুত্ব, এটা অবশ্যই থাকে, জিনিসটা গুরুত্ব দেয়। আর হচ্ছে কনস্ট্যান্ট। আর একটা জিনিস কি বাবা মনে রাখেন, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, যে জিনিসটা আসলে পরিবর্তন যোগ্য না, ওই মুখ্য, ওই থাকে, ওই হলো প্রাধান্য ওই শব্দটার। যেমন মা বাবা, বাবা আমার মাও যেমন গুরুত্ব, বাবাও তেমন গুরুত্ব, মানে দুইজনই কনস্ট্যান্ট, দুইজনই প্রাধান্য। আয় ব্যয়, আপনি মাসে বেতন পাবেন, আয় করবেন, তারপর খরচ হইব, হ্যাঁ, এটা নর্মাল জিনিস, ব্যয়। তো এর দুইজনই প্রাধান্য। ওহি নকুল, সাপও যেমন, হ্যাঁ, আপনার ডেঞ্জারাস ওহি, নকুল মানে হলো বেজি, বেজিও তো সাপড়ে সেই রকম মার দেয়, দুজনে সমানে সমানে যুদ্ধ, তো দুজনে প্রাধান্য। এই দুইটা শব্দেরই পূর্বপদ আর পরপদ মানে দুইটা পদেরই যখন প্রাধান্য সমানভাবে থাকে, তখন সেটারে আপনার বলে হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবার পরপদের প্রাধান্য, পরপদ মানে হইলো পরের যে পদ, আমরা এই যে বাবা দেখলাম না, হ্যাঁ, এটা হইলো পূর্বপদ আর পরপদ, এই যে পরের পদটা, এইটার যে প্রাধান্য, এখানে যদি বাবা এই যে এই অংশটা পূর্ব, এই অংশটা পর, এই যে পরপদ না, এই যে আসন, এই অংশটা যে যার প্রাধান্য হয়, ওই ঘটনা দিয়া তিনটা সমাস আছে এই তিন দিন। এটা হইলো একটা কর্মধারয়, একটা তৎপুরুষ আর একটা দ্বিগু। সব সময় কি হয় বাবা, পরপদে প্রাধান্য হয়। যেমন এই যে ঘর জামাই, ঘর জামাই যদি ভাঙেন আপনার ঘরে আশ্রিত জামাই, মানে কি, এটা একটা মধ্যপদলোপী কর্মধারয়, আশ্রিত শব্দটা, হ্যাঁ, বায়বীয় ভাবে গায়েব হয়ে যাবো, ঘর জামাইটা থেকে যাবে, তাহলে কি এটা মধ্যপদলোপী কর্মধারয়। কিন্তু এটা যদি এত বোঝার দরকার নেই, এই যে দেখেন ঘর জামাই, আপনি নর্মাল চিন্তা করেন, হ্যাঁ, ঘর জামাই, এখানে প্রাধান্য কে? এখানে প্রাধান্য এই যে জামাই, যে বেটা, এটা। জামাই আমার ঘরের জামাইও হইতে পারে, পরের জামাইও হইতে পারে, রাস্তার জামাইও হইতে পারে, মার বাড়িতে থাকে বা নিজের বাড়িতে থাকে এমন জামাই হইতে পারে, সব তো ঘর জামাই হয় না। তো এই জামাই আমার কনস্ট্যান্ট, আর ঘরের না পরের না মানুষের, এটা হইলো আমার ভেরিয়েবল। তাহলে কি, যে জিনিসটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কোনটা? সেকেন্ড, টু, মানে হচ্ছে পরপদ। তো ওইটা কি বাবা, হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, এদের কর্মধারয়, না তৎপুরুষ, না দ্বিগু, এই তিনটার মধ্যে একটা, এইটা কর্মধারয়। এটা আরো কর্মধারয় কয়েকটা ট্রেটের সাথে এটা মিলে যায়, দেখে এটা কর্মধারয়। হ্যাঁ, এটা দেখেন এই যে ছাত্রদের সমাজ, ছাত্র সমাজ, ঠিক আছে, এটা একটা তৎপুরুষ সমাজের সমাসের উদাহরণ। হ্যাঁ, এখন এইখানে দেখেন, এটা ছাত্রদের সমাজ হইতে পারে, শিক্ষকদের সমাজ হইতে পারে, ডাক্তারদের সমাজ হইতে পারে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারদের সমাজ হইতে পারে, যে কেউ হইতে পারে। তাহলে কনস্ট্যান্ট কে বাবা? এই সমাজটা। তাহলে ছাত্র তো ভেরিয়েবল, তাহলে এটা কি বাবা? হয়তো কর্মধারয়, না তৎপুরুষ, না দ্বিগু। তো এইটা প্রথমে একটা নিয়ম, মানে আমরা একটা জিনিস মিলাই ফেলতে পারলাম, আর বাকি কিছু বৈশিষ্ট্য মিলে গেলে আমরা এটা বের করতে পারবো, এটা কর্মধারয় তৎপুরুষ না দ্বিগু, ঠিক আছে। এবার চৌরাস্তা, চারটা রাস্তার সমাহার চৌরাস্তা। তো এটা রাস্তাটা কনস্ট্যান্ট, এটা চার রাস্তা হইতে পারে বাবা, পাঁচ রাস্তা হইতে পারে, বা 100 রাস্তা সমাহার হইতে পারে। তো এটা কি, হ্যাঁ, এটা বুঝে যেতেছে আবার দ্বিগু, ঠিক আছে, মানে এই তিনটা এই হয়। এখন থার্ড পার্সন, যে মোস্তফা সরোয়ার ফারুকের ই ছিল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাটক। থার্ড পার্সন যদি প্রাধান্য পায়, কোনো পদেরই প্রধান নয়, অন্য কেউ প্রধান, তখন বাবা এটা হবে বহুব্রীহি। হ্যাঁ, ও নর্মাল, ও মানে কোন ওই যে এর মতো পরপদের মধ্যে তিনজন নিয়ে বসে নেই, ও একাই থার্ড পার্সন হইলে কোনো কথা না, বহুব্রীহি। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, অ্যাকচুয়ালি এটা ময়ূর কি বোঝায়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা কি বাবা, এই যে নীলকণ্ঠ ময়ূর, দেখেন নীল কণ্ঠ কোনোটাই প্রধান না, কণ্ঠ যার হ্যাঁও না, নীলও না, তাহলে কি অন্য কেউ, ময়ূর এসে বললো কোত্থেকা, হ্যাঁ, আমাদের স্ক্রিনে ময়ূর চলে আসলো, হ্যাঁ, মানে এতে, ঠিক আছে। খোশ মেজাজ, খোশ মেজাজ যে ব্যক্তির, খোশও এখানে প্রাধান্য না, মেজাজও প্রাধান্য না, প্রাধান্য কি, যে ব্যক্তিটা খোশ মেজাজে ঘোরে ওই ব্যক্তিটা। তাহলে বাবা এগুলো কি, এগুলো হলো সব থার্ড পার্সনের প্রাধান্য, এগুলো বহুব্রীহি। একমাত্র পূর্বপদের প্রাধান্য দ্বারা একটা সমস্যা আছে, এটা অব্যয়ভাব সমাস। এটা কি, যে উপজেলা, হ্যাঁ, এই যে প্রতি, এই জিনিসগুলো যেটা অব্যয়, হ্যাঁ, এই অব্যয় শব্দটাই আসলে প্রধান, তখন এটা পূর্বপদের প্রাধান্য হয়, ঠিক আছে। কারণ এই যে উপকূল, কুল তো কুলই, কিন্তু উপটাই এই কুলটাকে ডিটারমাইন করে দিচ্ছে, যে কুলের যে পাশে যে কুলটা, এই স্থানটা ওটাকে উপকূল বলে, ঠিক আছে। জেলা, উপজেলা, জেলার থেকে ছোট যে জেলাটা, সেটাকে উপজেলা বলে। ওই উপশব্দটাই, হ্যাঁ, পুরো জিনিসটাকে ডিটারমাইন করে দিচ্ছে, মানে ওই মেন প্লেয়ার, হ্যাঁ, ঠিক আছে, ওই, তাই কারণে পূর্বপদের প্রাধান্য এই অব্যয়ভাবেই হয়।
ঠিক আছে। আবার এবার ব্যাস বাক্য দিয়ে যদি ব্যাস বাক্য আপনি বের করতে পারেন সমাস চেনার উপায়, ও এবং আর এই তিনটা শব্দ আপনি যখনই বেশ বাক্যে পাবেন বাবা ওইটা কি দ্বন্দ্ব। হ্যাঁ, যিনি জজ তিনি সাহেব, এরকম যিনি জজ তিনি হ্যান ত্যান যদি প্রেজেন্টের কর্মধার হয়। হ্যাঁ, যার যাতে, হ্যাঁ হাতে করে দেওয়া হয় যে অনুষ্ঠানে, হ্যাঁ যার কাছে, এরকম টাইপ পারে ওটা বহুব্রীহি। ব্যয়হীন পদ, এই যে উপ, প্রতি, পরা, হ্যাঁ ঠিক আছে। তারপর হ্যাঁ উপ, এটা পেলে বাবা এটা কি, এটা অব্যয় ভাব। সমাহার, সমষ্টি, হ্যাঁ এরকম পাচ্ছেন, ওই যে সংখ্যার ঘটনা পাচ্ছেন, এটা হচ্ছে দ্বিগু। বিভক্তি লোপ হলে তৎপুরুষ, ঠিক আছে, সব সময় বিভক্তি লোপে তৎপুরুষ। আর বিভক্তি না হলে সেটাকে অলুক তৎপুরুষ বলে। আর অলুক বহুব্রীহি আছে, অলুক দ্বন্দ্ব আছে, এগুলো অনেক ভিতরে জিনিস, দরকার নেই জানার। এখন দ্বন্দ্ব সমাসের কয়েকটা প্রকারভেদ বলবো, ডাইরেক্ট কমন পাবেন এইখান থেকে ইনশাল্লাহ, মাস্ট। ঠিক আছে, এখন দেখুন অনেক দ্বন্দ্ব আছে, সাধারণ দ্বন্দ্ব আছে, কালিকর্ম এটা সাধারণ, হ্যাঁ ত্যান, এগুলো কিছু দেখুন না, আমরা কয়েকটা দেখুন। মিলনার্থকটা আমরা দেখবো, এটা কি মিলন, মানে মিল মহব্বত আছে। মা বাবা, মা বাবা তো অবশ্যই মিল মহব্বত আছে। মাসি পিসি, আত্মীয় স্বজন, মাসি হইলো খালা, পিসি হইলো ফুপু, আত্মীয় স্বজন, মিল মহব্বত আছে। জিন পরি, হ্যাঁ জিনের বউ পরি, পরীর বউ জামাই জিন, ঠিক আছে মিল আছে। চা বিস্কুট কমপ্লিমেন্টারি ফুড, চায়ের সাথে বিস্কুট খুব সুন্দর যায়, চা বিস্কুট। তাহলে এটা কি কোনো মিলনার্থক দ্বন্দ্ব, ঠিক আছে, চা ও বিস্কুট, চা বিস্কুট। এবার বিরোধার্থক, এই বিরোধার্থক আর বিপরীতার্থকটা আপনারা খুব ঠান্ডা মাথায় স্মার্টলি একটু পার্থক্য করেন। বিরোধার্থক, বিরোধার্থক হলো যে মারামার কাট কাট, একদম বিরোধিতা আছে, মানে কোনো ভালো সম্পর্ক নেই, বিরোধিতা। ঠিক আছে। দা কুমড়া, দা ও কুমড়া, কুমড়া মানে কুমড়ারে দাপারে কি খচাং করে কেটে ফেলবো, ঠিক আছে। তো এটা কি বিরোধার্থক শব্দ। হ্যাঁ, নহিনকুল, সাপ আর বেজি, বেজি সাপে মারে, সাপ বেজি মারে, মানে একদম, হ্যাঁ মানে মানে বিরোধিতা আছে, ঠিক আছে, যেমন ব্রাজিল আর্জেন্টিনা, হ্যাঁ এটা কি বিরোধার্থক দ্বন্দ্ব। তারপরে স্বর্গ নরক, হ্যাঁ বা আর্জেন্টিনা ইংল্যান্ড, একদম বিরোধীরা মারামারি করছে ওরা এরকম। স্বর্গ নরক, স্বর্গ কি বেহেশত, নরক মানে হলো দোজখ। তো এটার মধ্যে বিরোধ থাকে, এটা কি বিরোধার্থক দ্বন্দ্ব। এবার বিপরীতার্থক, বিপরীতার্থক অ্যাকচুয়ালি বিরোধ নাই, কিন্তু একটা একটা বিপরীত শব্দ। আপনি যে আয় ব্যয়, মাসে আপনি আয় করবেন, ব্যয় করবেন, এটা তো ভালো জিনিস, ব্যয় তো ভালো জিনিস, ব্যয় আপনি করবেন না, হ্যাঁ মারে খাওয়াবেন না, বউরে খাওয়াবেন না, তো কি এটাই হচ্ছে বিপরীতার্থক। জমা খরচ, আপনি জমাইবেন, খরচ হইব। ছোট বড়, আপনি ছোট ছিলেন, বড় হইছেন, হ্যাঁ ঠিক আছে, বড় ভাই বড়, ছোট ভাই ছোট, পদ্ধতি ভালো জিনিস। ছেলে বুড়ো, হ্যাঁ ইয়াং, তারপর হচ্ছে ওল্ডার বা ইল্ডার, ঠিক আছে। দেন লাভ লোকসান, কোনো মাসে লাভ করবেন, কোনো মাসে লোকসান করবেন, এগুলো ভালো জিনিস কিন্তু বিপরীত। ঠিক আছে, তো এইভাবে পার্থক্য করেন। বিরোধত্ব কি মার মার কাট কাট, আর এটা মার মার কাট কাট না। তো অঙ্কপাত্র সংখ্যাপাত্র দরকার নেই, আমরা শিখবো সমার্থক আর প্রায় সমার্থক, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটু, হ্যাঁ ভেরিয়েল্লা, ঠিক আছে, এখন আর খুব ইজি হয়ে যাবে। সমার্থক, ঠিক আছে, সমার্থক হচ্ছে একই অর্থ বোঝাবে, বা একটার ছাড়া আরেকটার অস্তিত্ব কখনোই সম্ভব না, এরকম। তো রুলসটা দেখে দিই, টিপসটা, টিপস, হ্যাঁ আইদার একই অর্থ বোঝাবে, একই অর্থ বোঝাবে, দুই, একটি ছাড়া অন্যটির, অন্যটির অস্তিত্ব অসম্ভব, অসম্ভব, হ্যাঁ একটি ছাড়া অন্যটির অস্তিত্ব অসম্ভব, এরকম কিছু বা পাইলে ওটা কি বাবা, সমার্থক শব্দ। সমার্থক মানে কি অর্থ বুঝাবো, হাট বাজার, যা হাট তাই বাজার বাবা। ঘর দুয়ার, ঘর দুয়ারে কি অর্থ না, কিন্তু দেন একটা ছাড়া একটা অস্তিত্ব অসম্ভব। আপনার ঘর ছাড়া কি দুয়ারের অস্তিত্ব সম্ভব? আপনার ঘর নাই, আপনি কি দরজা বানায় বয়ে থাকবেন? এটা কেউ করবো না আমরা। দেন কলকারখানা, আপনার কারখানার মধ্যেই তো কল থাকে, কারখানা মানে ফ্যাক্টরি, কল মানে হলো মেশিনারিজ। হ্যাঁ, তো কারখানা কি করবেন, তারপরে এখানে কল লাগাইবেন। তো ঠিক কলকারখানা। মোল্লা মৌলবী একই অর্থ, যিনি মোল্লা তিনি মৌলবী। দেন খাতা পত্র, বাবা যাই খাতায় তাই পত্র, একই তো জিনিস, ঠিক আছে ওকে। প্রায় সমর্থক শব্দ, হ্যাঁ দেখেন, এটা হচ্ছে একটি ছাড়া, হ্যাঁ একটি ছাড়া অন্যটি অস্তিত্ব সম্ভব, একটি ছাড়া অন্যটির, অন্যটির অস্তিত্ব সম্ভব, সম্ভব, হ্যাঁ ঠিক আছে, এটা আমার, এটা টিপস। এখন দেখেন কিভাবে কি, কাপড় চোপড়। এখন কাপড় আর চোপড়ের মধ্যে পার্থক্য কি? কাপড় হইলো, হ্যাঁ আমি যে এই জামাটা বানাইতে যে কাপড়টা ইউজ করছি এটা কাপড়। এখন এই যে জামাটা বানাই হচ্ছে না, এই ড্রেসটা, এটা চোপড়।
ঠিক আছে, পরিধানযোগ্য যে ড্রেসটা সেটা হচ্ছে ওপর, আর ওটা বানাতে যে কাপড়, ক্লথ ইউজ করছে সেটা হচ্ছে কাপড়। ক্লথ আর ড্রেস এই পার্থক্যটা। পোকামাকড়, হ্যাঁ, পোকা তো পোকাই, আর মাকড় হচ্ছে কি আমার মাকড়সা। ওকে, কাপড় পোকামাকড় মানে পোকা তো পোকায়, আর মাকড় হচ্ছে মাকড়সা। দয়া মায়া, হ্যাঁ, দয়া কি আপনার গরিব দুঃখী সবার প্রতি যে দয়া, সেটা দয়া। মায়া হচ্ছে, হ্যাঁ, আপনার সরি, হ্যাঁ মায়া, হ্যাঁ মায়া হচ্ছে মহব্বত। দয়া করুণা, মায়া মহব্বত। মায়া হচ্ছে আপনার মা বাবা, হ্যাঁ স্ত্রী, তারপরে হচ্ছে স্বামী, তাদের প্রতি যে মায়াটা হয়, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, তাদের প্রতি যে মায়াটা সেটা। ধুতি চাদর, ধুতি তো একটা জিনিস, চাদর আরেকটা জিনিস, সম্পূর্ণ আলাদা। ওকে, সো এই জিনিসগুলো জানলে আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন মধ্যপদলোপী কর্মধারয়, এটা কি মধ্যপদ লোপ পাবে, কি হবে, মধ্য, মধ্য পদ লোপ পাচ্ছে। ঠিক আছে, ওকে। ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, সিংহ চিহ্নিত, আসন চিহ্নিত, হ্যাঁ, সিংহাসনে চিহ্নিত আশ্রিত গুলো গায়েব হয়ে যাচ্ছে। এটাই মধ্যপদলোপী কর্মধারয়, সিম্পল। হ্যাঁ, এই যে দেখেন, এখানে দেখেন এই যে মধ্যপদলোপী, মধ্যপদ লোপ পাচ্ছে। ওকে, এই যে চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, জয় সূচক ধ্বনি, জয় ধ্বনি, ওকে, হ্যাঁ, জীবন রক্ষার্থে বীমা, জীবন বীমা, ভাই মধ্যপদ লোপ পাইব, সিম্পল। এতে এত কঠিন ভাবে ধরার কিছু নেই। এবার আমরা উপমান উপমিত কর্মধারয়, হ্যাঁ, এটা একটা নিয়ম সুন্দর মতো দেখবো। হ্যাঁ, এটা আজকে উপমান উপমিত শিখার পরে, হ্যাঁ, আমরা কখনোই উপমান আর উপমিত ভুল করব না, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, প্রথমে আমরা কয়েকটা জিনিস একটু শিখে নিই। উপমান ভার্সেস উপমিত, উপমান ভার্সেস উপমিত। ওকে, এক, যাকে তুলনা, হ্যাঁ, যাকে তুলনা করা হয়, ঠিক আছে, সে হচ্ছে উপমেয়। মানে যে যে জিনিসটা আপনি তুলনা করবেন, যারে তুলনা করবেন ওরা কি বলে, ওরা কয় উপমেয় বলে। হ্যাঁ, আর ও হচ্ছে প্রত্যক্ষ। তুলনা করতেছেন যারা, ও তো আপনার চোখের সামনে আছে। প্রত্যক্ষ মানে কি, দেখা যায়, দেখা যায়। ওকে, এবার, হ্যাঁ, যার সাথে আপনি তুলনা করবেন ওই লোকটাকে বা ওই জিনিসটাকে, যার সাথে তুলনা, হ্যাঁ, যে করা হয়, ডট ডট দিয়ে করা হয়, সে হচ্ছে উপমান। যার সাথে তুলনা করতে মানে স্ট্যান্ডার্ড। ছোটবেলায় আমার আম্মু, আমার একটা চাচাতো ভাই মামা খালাতো ভাই ছিল, মুন্না নাম, সবসময় আমাকে তুলনা করতো যে মুন্না ফার্স্ট হয়, তুই কি ঘরের ঘাস কাটস, ও কি খায়, তুই কি খাস। হ্যাঁ, তো মুন্না হইলো আমার উপমান। তুলনা যে করতেছে আমার চোখের সামনে দেখতেছেন, আমি উপমেয়, আর মুন্না উপমান, পরোক্ষ। হ্যাঁ, মানে কি, দেখা যায় না, দেখা যায় না, বস। ওকে, এবার হচ্ছে যে এই গুণটা নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, যে গুণকে কেন্দ্র করে তুলনা, যে গুণকে কেন্দ্র করে তুলনা, সেটা কি বাবা, সেটা সাধারণ গুণ। মুন্না কি হয়, ফার্স্ট হয়, এই যে আমি ফার্স্ট হইতে বললাম না, এই যে ফার্স্ট হওয়া, সেটা কি, সাধারণ গুণ। ওকে, এই জিনিসগুলোর ঘটনা দিয়া এখন আমরা উপমান উপমিত এগুলো বাইর করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন দেখেন, হ্যাঁ, একটা উদাহরণ দিয়া লেখে আগে। হুম, কাজলের ন্যায় কালো চোখ। ওকে, এই যে এইখান থেকে আমার সব বের হয়ে যাবে, কাজলের ন্যায় কালো চোখ। ঠিক আছে, ওকে, এখন দেখেন আমরা কি কি কম্পোনেন্ট পেয়েছিলাম। হ্যাঁ, এখন আমরা একটু দাগ দিই, এই যে কাজলের নিচে দাগ, কালোর নিচে দাগ,
চোখের নিচে দাগ। বলেছিলাম কি, যার সাথে তুলনা প্রত্যক্ষ, যাকে আমি দেখতে পাচ্ছি, এখানে প্রত্যক্ষ জিনিসটাকে, প্রত্যক্ষ হচ্ছে চোখটা, প্রত্যক্ষ, হ্যাঁ, ও চোখটা, তাহলে কি, ও হচ্ছে উপমেয়। হ্যাঁ, যাকে আপনি দেখতে পাচ্ছেন, যে আপনার চোখের সামনে আছে, প্রত্যক্ষ দেখা যায়, যাকে তুলনা করা হয়, চোখকে তুলনা করছে, হ্যাঁ, ও হচ্ছে উপমেয়। কিসের মতো? ওই যে মুন্নার মতো, হ্যাঁ বস, যারা দেখতে পারতেছেন না, পরোক্ষ, পরোক্ষ, হ্যাঁ, হ্যাঁ, যাকে দেখা যায় না, কাজের মতো, কাজলের মতো। কাজল কই আছে? কাজল আছে সাউথ আফ্রিকাতে। হ্যাঁ, ও হচ্ছে উপমান। ও কি? উপমান। ঠিক আছে। আর এখন সাধারণ গুণ কি আমার? সাধারণ গুণ হচ্ছে আমার এই যে কালো, এই জিনিসটা হচ্ছে আমার সাধারণ গুণ। সাধারণ গুণ বা এই যে অ্যাজেক্টিভ, হ্যাঁ, যে এই জিনিসটার উপর তুলনা করছেন। তো এই তিনটা কম্পোনেন্ট থাকবে। এখন এই তিনটা কম্পোনেন্টের মধ্যে দুইটা দুইটা করে অ্যাকচুয়ালি ভাগ হয়। এটার সঙ্গে, হ্যাঁ, আপনার এটার একটা সম্পর্ক হয়, এর একটা সম্পর্ক হয়, তারপরে আবার এর সাথে এর একটা সম্পর্ক হয়। দেখেন কত মজার, একদম অঙ্কের মতো করে আমরা করব। যখন এই যে উপমানের সঙ্গে আপনার সাধারণ গুণের সম্পর্ক হয়, হ্যাঁ, ঠিক আছে, উদাহরণ সাধারণ গুণ সম্পর্ক, খুব এদেরকে বলে উপমান কর্মধারয়। কি বলে? ওই এই যে উপমান কর্মধারয়। ওকে। আর এখন যখন উপমানের সঙ্গে উপমের তুলনা হয়, তখন বলে উপমিত কর্মধারয়। কর্মধারয়। ঠিক আছে। এই জিনিসগুলোই ঘটে। ওকে। এখন এটা যদি আমরা একটু ভেঙে, হ্যাঁ, নিয়মে যাই, উপমান ও উপমিততে, দেখেন তখন নিয়মগুলো কি। ওকে। এক নাম্বার, এক নাম্বার, অবাস্তব তুলনা বোঝায়। হ্যাঁ, যে অবাস্তব। ওকে। এই যে এখানে, এছাড়া না, উপমানের ব্যাপারে যে বাস্তব তুলনা বোঝাবে, বাস্তব, হ্যাঁ, তুলনা বোঝাবে, বাস্তব তুলনা, তুলনা বোঝাবে। ঠিক আছে। আর এই যে সমস্ত পদ, হ্যাঁ, সমস্ত পদের প্রথমটা, প্রথমটা হবে আপনার বিশেষ্য, হ্যাঁ, বিশেষ্য, আর পরের শব্দটা হবে বিশেষণ। বিশেষণ। বিশেষ্য পরেরটা কি হবে? হবে বিশেষণ। মানে নাউন প্লাস এডজেক্টিভ, এরকম হবে। ওকে। আর উপমিতর বেলায় অবাস্তব তুলনা বোঝাবে, অবাস্তব তুলনা বোঝাবে দুই, হ্যাঁ, সমস্ত পদের দুইটাই বিশেষ্য, হ্যাঁ, সমস্ত পদে কি নাউন প্লাস, নাউন প্লাস নাউন। ঠিক আছে, এরকম হবে। আর কি বাবা, তিন নাম্বার নিয়ম মনে রাখেন, অঙ্গ প্রত্যঙ্গ হবে, অঙ্গ প্রত্যঙ্গ, 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 প্রত্যঙ্গ হবে। ঠিক আছে। ওকে, এখন আমরা কয়েকটা উদাহরণ দেখতে বুঝবো। তুষার শুভ্র, হ্যাঁ, ব্যাস বাক্য কি? তুষারের ন্যায় শুভ্র। ঠিক আছে, এটাকে উপমান। এখন দেখেন এখানে আমরা কি, এই যে উপমানে কি, এই যে বাস্তব তুলনা বোঝাচ্ছে। তুষার তো আসলে শুভ্র হয়, হ্যাঁ, তাহলে কি এটা সবসময় কি বাস্তব উদাহরণ হবে, বাস্তব তুলনা হবে। আর কি, প্লাস, হ্যাঁ, প্রথমটা হবে আপনার নাউন, পরেরটা হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এরকম পাইলে এটা উপমান। এই যে তুষারের ন্যায় শুভ্র, তুষার কি? তুষার হচ্ছে আমার নাউন, শুভ্র কি? অ্যাডজেক্টিভ। সবগুলা কাজলের ন্যায় কালো। এই যে দেখেন আমার যে প্রথম অংশ থেকে, যে কাজলের ন্যায় কালো, কাজল কালো, কি কি উপমান আর সাধারণ গুণের তুলনা, তাহলে কি এটা উপমান কর্মধারয় সব সময়। হ্যাঁ, এই যে দেখেন, তাও এমনি ওই নিয়মও যদি মনে রাখতে পারেন, তাহলে প্রথমটা নাউন, পরেরটা হচ্ছে কালোতে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এরকম পাবেন বাবা, কোনো কথা নেই, এটা হচ্ছে উপমান কর্মধারয়। তো প্রতিটা জিনিস এভাবে মিলবে। উপমিত, উপমিত কি বললাম? অবাস্তব তুলনা বোঝাবে। এই যে কথা অমৃত, কথা কি আসলে অমৃত মতো হয়? অমৃত তো মিষ্টি হয় না। এই যে দেখেন, কথা অমৃতের ন্যায়, কিন্তু এই যে কথা, এটা কি গলা দিয়ে কথা কইতেছেন না, অঙ্গ প্রত্যঙ্গ রিলেশন থাকে। তো সবসময় এটা কি হবে? উপমিত হবে। আর কথাও নাউন, অমৃত সে জিনিসটাও নাউন। ওকে। পুরুষ সিংহ, পুরুষ কি একটা নাউন, হ্যাঁ, সিংহ নাউন। ঠিক আছে, তাহলে এটা কি? অবাস্তব প্লাস নাউন
প্লাস নাউন, এই যে এরকম জিনিস হইলে এটা কি উপমিত। ফুলকুমারী, ফুলও নাউন, কুমারীও নাউন, ঠিক আছে দুইটাই। আর একটাও বাস্তবই না। আর প্রতিটা জিনিসে, এই যে কুমারী একটা মানুষের, এটার তো একটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, পুরুষের একটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঠিক আছে এই জিনিসটা। হ্যাঁ, তারপরে এই যে এই যে কাজলের ন্যায়, যদি মনে করেন এটা অর্ধেক দিয়ে যদি আমরা করি, কাজলের ন্যায় চোখ, কাজল চোখ, তাহলে কি চোখ। হ্যাঁ, যে পত্র পল্লব, হ্যাঁ এই টাইপ জিনিসগুলো পাইলেই বাবা ওটা উপমিত, বুঝতে পারি। ওকে, রূপক, এই যে মন রূপ মাঝি, হ্যাঁ জীবন রূপ প্রদীপ, এই যে রূপ আনবেন মাঝখানে, আর এটা হচ্ছে হ্যাঁ খুবই আধ্যাত্মিক ব্যাপার স্যাপার। হ্যাঁ, বিষাদ রূপ সিন্ধু, হ্যাঁ মানে হচ্ছে মানে দুঃখটা কি সাগরের সমান, ঠিক অ্যাকচুয়ালি হয় পরাণ রূপ পাখি, এই যে এই জিনিসগুলো রূপক। ওকে, এবার আমরা বাচ্চা চলে আসি, আমাদের আজকের বাংলা লাস্ট টপিক। হ্যাঁ, আর এখান থেকে প্রশ্ন আপনি পাবেনই। ওকে, বাচ্চ জিনিসটা কি? হ্যাঁ, আসলে বাচ্চাটা ক্রিয়াকে অনুসরণ করে, কাকে অনুসরণ করে, ওই এর মতোই ক্রিয়াকে অনুসরণ করে আপনি এটা বের করবেন, অনুসরণ করেই হ্যাঁ বাচ্চ বের করা হয়, ঠিক আছে। তো হ্যাঁ, ক্রিয়া যদি কর্তার অনুসারী হয়, হ্যাঁ এটা কর্তৃবাচ্য। ক্রিয়া যদি কর্মের অনুসারী হয়, কর্মাচ্য। আর ক্রিয়া যদি কর্তা কর্ম কোনোটারই অনুসারী না হয় বাবা, সেটা কি আমার ভাব বাচ্য। ওকে, হ্যাঁ এটা আমি এই যে এখানে অনেক ভাবে বলা আছে, আর আমি আপনাদেরকে সহজে একদম ইজিলি হ্যাঁ বুঝিয়ে দিই, ঠিক আছে। ওকে, হ্যাঁ, বললাম কি যে ক্রিয়া, ক্রিয়া যদি আমার কর্তার অনুসারী হয়, কর্তার অনুসারী হয়, মানে আমি যদি কর্তাকে চেঞ্জ করি, চেঞ্জ করি, ক্রিয়া চেঞ্জ হয়ে যাবে। কর্তাকে চেঞ্জ করলে কে চেঞ্জ হবে বাবা? ক্রিয়া চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে। তখন এটা কি, ওটা হচ্ছে কর্তৃবাচ্য, তখন এটা আমার কি বাবা? কর্তৃবাচ্য। হ্যাঁ, এখন একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। পুলিশ চোর ধরে, পুলিশ কি ধরে? চোর ধরে। এখানে কে এই ধরে, এই জিনিসটা আমার ক্রিয়া, পুলিশ এটা আমার কর্তা। তো আমি কি বলছি, কর্তা পাল্টালে যদি আমি ক্রিয়া পাল্টায় যায়, ওটা হলো আমার কর্তৃবাচ্য। আর আমার কর্তা পাল্টায় দেখি, পুলিশের জায়গায় যদি আমি বলি যে আমি চোর ধরে, কে বলতে পারবো? পারবো না, হবে কি আমি চোর ধরি, শেষ। তারপরে যদি আমি পাল্টায় তুমি লিখি, তুমি চোর ধরো, দেখেন বাবা কত সহজ। ক্রিয়া যখন কর্তার অনুসারী হবে, তখন এটা কর্তৃবাচ্য। এখন কর্মবাচ্য, কর্মবাচ্য, ক্রিয়া যদি কর্মের অনুসারী হয়, কর্মের অনুসারী হয়, তাহলে এটা কর্মবাচ্য। মানে কর্ম চেঞ্জ করলে, চেঞ্জ করলে কে চেঞ্জ হয়ে যাব? ক্রিয়া চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে যাবে। ওকে, একটা এক্সাম্পল দেই। খোদা তাআলা কর্তৃক বিশ্বজগৎ, জগৎ সৃষ্টি হয়। ওকে, বিশ্বজগৎ সৃষ্টি হয়। ওকে, এখন এই যে এখানে কর্মটাকে, খোদা তাআলা তো কর্তা, কর্তা, হ্যাঁ, সৃষ্টি এটা হলো ক্রিয়া। ওকে, কর্ম হইলো এই যে বিশ্বজগৎ কর্ম। হ্যাঁ, এখন যদি এই বিশ্বজগতের জায়গায় আমি লিখি খোদা তাআলা কর্তৃক আমি, হ্যাঁ এই যে সৃষ্টি হয়, ঠিক আছে, সৃষ্টি হয় জায়গায় যদি আমি হ্যাঁ সৃষ্টি, তাহলে কি সৃষ্টি হয় বলতে পারবো, পারবো না, কি হবে? সৃষ্টি, এই যে হয় এটা যে ক্রিয়া, এটা হবে সৃষ্টি হই, ঠিক আছে। এখন যদি আবার বলি খোদা তাআলা কর্তৃক তুমি, তুমি সৃষ্টি হই বলতে পারবো, পারবো না, তুমি সৃষ্টি হও। এই যে পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ এই কর্ম পাল্টানোর কারণে, সেটা কি বাবা? কর্ম বাচ্য। হ্যাঁ, তবে আরেকটা বলি এক্সাম্পল, আরেকটা, পুলিশ কর্তৃক চোর, হ্যাঁ চোর ধরা
হয়েছে। ঠিক আছে, পুলিশ কি করছে? চোর ধরছে। এখন হ্যাঁ, এই যে ধরেছে, এটা কি আমার ভার্ব। পুলিশ, এটা হইলো আমার কর্তা। ঠিক আছে, সাবজেক্ট। চোর, হ্যাঁ, এটা কি আমার কর্ম। চেঞ্জ করে চলে যায় গেলে কি আমি। পুলিশ কর্তৃক আমি ধরা হয়েছে হয় না, আমি ধরা হয়েছি। ঠিক আছে, যেমন যদি দেখেন তুমি, হ্যাঁ, তুমি ধরা হয়েছো। ঠিক আছে, যেভাবে চেষ্টা চেঞ্জ হবে। হ্যাঁ, আর ভাববাচ্ছ, ভাববাচ্ছ বাবা, কোনো কিছুই চেঞ্জ টেঞ্জ হয় না। ওকে, ভাববাচ্ছ ক্রিয়া, হ্যাঁ, কর্তা বা কর্ম কারোই অনুসারী হয় না। অনুসারী হয় না, মাস্ত মাওলা ও ওর মতো ভাবে থাকে। যে ভাবে থাকে সে কি বাবা? ভাব বাচ্চ, ভাবে আছে। ঠিক আছে, ভাবের একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল, আমার যাওয়া হলো না। ঠিক আছে, আমার যাওয়া হলো না। হ্যাঁ, এখানে যদি আমি এখানে কর্তারে পাল্টাই, দেখেন, হুম, কর্তারে পাল্টাই লিখি তোমার, তোমার, হ্যাঁ, যে যাওয়া, তো সেম হলো নাই থাকে। তারপরে লিখি তার, থার্ড পার্সন দিই, তার যাওয়া হলো না। এখন যাওয়ার জায়গায় আমরা লিখি খাওয়া, মানে এটা তো কি, এটা হলো কর্তা, কর্তাগুলো চেঞ্জ করলাম, এবার কর্মরে চেঞ্জ করি, কর্মরে চেঞ্জ করি। হ্যাঁ, আমার তোমার খাওয়া, যাওয়ার জায়গায় খাওয়া হলো না, সেমই থাকে। হ্যাঁ, তারপরে নাওয়া, যাই পাল্টাবেন বাবা, ওই হলো না, ওই হলো নার মতোই থাকে, ওর কোনো সেন্স নাই। তো এটা কি ভাব পাচ্ছ? দ্যাটস দ্য থিং। এরই মাধ্যমে আমাদের, হ্যাঁ, এই বাংলা গ্রামারের কিছু টোটকা নিয়ম শেখা হইলো। এবার সাহিত্য কি করবেন? পিসি নির্ধারিত 11 জন লেখক ভালো মতো দেখে যাবেন বাবা, কোনো রকম এখানে ব্যত্যয় করবেন না। ঠিক আছে, রবীন্দ্রনাথ, নজরুল, হ্যাঁ, তারপরে যে আর যে 11 জন আছে ওকে ওকে মিলে এগুলো একটু দেখেছেন। তারপর প্রাচীন মধ্যযুগের সবকিছু একটু ভালো মতো দেখেন, কারণ এখান থেকে মনে করেন প্রাচীন মধ্যযুগ তো আপনার কনস্ট্যান্ট, এটা তো আধুনিক যুগের মতো ভেরিয়েবল। আধুনিক যুগ কি, আমিও যদি আজকে একটা সাহিত্য লিখি, ওটা আধুনিক যুগে সাহিত্য হয়ে যায়। কিন্তু প্রাচীন মধ্যযুগ, এটা চেঞ্জ হবে না। তো এগুলো একটু বাংলা ভাষার ইতিহাস, মানে চর্যাপদ, হ্যাঁ, এই যে চর্যাপদ, আলাওল, খনার বচন, হ্যাঁ, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, এই জিনিসগুলো একটু দেখে যান ভালো এরা। গুরুত্বপূর্ণ কয়েকজন লেখক দেখেন, ওর পৃষ্ঠায় আছে। ভাষা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, এটা মাস্ট দেখবেন। তারপরে সাহিত্যিকের উপাধি, ছদ্মনাম, হুম, এই জিনিসগুলো দেখবেন। তারপর পত্র পত্রিকার সব কিছু সাল, হ্যাঁ, সম্পর্ক, এগুলো একটু ভালো মতো দেখেন। ঠিক আছে, এখন পিসি নির্ধারিত যে 11 জন সাহিত্যিক কারা কারা আছে যে লিখে দিছিলাম। হ্যাঁ, এগুলো দেখেন, এই যে লাল গুলো দেওয়া হলো মুসলিম সাহিত্যিক, হ্যাঁ, এগুলো রবীন্দ্রনাথ বাদে বাকিগুলা, তো এরা ইম্পর্টেন্ট, সেটা এক পত্রে পত্রে এখনকার যুগে এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, 11 জন বাদে অন্যরা যেগুলো লাল করে দেওয়া ওগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখেন। ঠিক আছে, এটাই ছিল আমাদের বাংলার, হ্যাঁ, আজকের টিপস এন্ড ট্রিক্স ক্লাস। এখন আমরা জিকে তে চলে যাই। ওকে, জিকেটা খুব দ্রুত শেষ করে ফেলবো আমরা, বাংলাতে একটু বুঝাবুঝি জিনিস ভেজাল, জিকেতে একটু কম ঝামেলা। ঠিক আছে, ওই জন্য আমরা সহজেই দ্রুত জিকেটা কমপ্লিট করে ফেলবো, টিপস এন্ড ট্রিক্স জিকে। ওকে, এই যে বাংলাদেশ আন্তর্জাতিক সবই জিকেতে চলে আসে। আমি এখন কি কি জিকে কি কি দেখবেন? মুক্তিযুদ্ধ ভালো করে দেখবেন, মুক্তিযুদ্ধ প্রতিটা টপিক ভালো মতো একটু পড়ে নিন। হ্যাঁ, দেন হচ্ছে সংবিধান, হ্যাঁ, ভালো মতো দেখবো আমরা। হ্যাঁ, প্রথম 3টা ভাগ দেখবেন আপনারা, এর বাইরে দেখার কোনো দরকার নেই। অর্থনীতি বেসিক বিষয়, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, হ্যাঁ, অর্থনৈতিক সমীক্ষা
2025 যেটা ভালো মতো আছে, 26 এখনো বাইরে নেই। 26-এ কয়েকটা ডাটা আছে। হ্যাঁ, ওগুলো একটু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নিন। জনসংখ্যা, নৃতাত্ত্বিক গোষ্ঠী, হ্যাঁ, দেন হচ্ছে যে প্রায় আমাদের জনপদ, জনসংখ্যার মধ্যে জনপদ টনপদ আসে, দেন হচ্ছে আহ জনসংখ্যা, যেটা ডেমোগ্রাফিক ব্যাপার স্যাপার, জনশুমারি, নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে উপজাতিগুলা, এগুলো মাস্ট। প্রাচীন ইতিহাস, গুরুত্বপূর্ণ শাসক ঘটনা, then কৃষি ভালো মতো দেখে না, সাম্প্রতিক, এখন জুলাই দরকার নেই। হ্যাঁ, সাম্প্রতিকের যে বিশেষ বিষয়গুলো এটা একটু হালকা দেখে নেবেন। দেন আন্তর্জাতিক, জাতিসংঘ, বিশ্ব ব্যাংক থেকে কোশ্চেন আসবেই। হ্যাঁ, দেন হচ্ছে আন্তর্জাতিক ও আঞ্চলিক সকল জোট, সার্ক, ন্যাম, ন্যাটো, মাস্ট। এই সার্ক আর ন্যাটো সবচেয়ে ভালো করে পড়ে যাবেন। সার্ক থেকে প্রশ্ন আপনাকে করবে, জিয়াউর রহমান থেকে, খালেদা জিয়া থেকে প্রশ্ন করবে। সার্ক থেকে কেন করবে? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা স্বপ্নদ্রষ্টা ছিল, সুতরাং এই প্রশ্নগুলো করবেই। আচ্ছা, রাবিয়া জয়েন করেছেন, একজন জয়েন করেছেন দেখলাম, আমাদের ডেন্টালের স্টুডেন্ট। ভাই, আপনি কতক্ষণ ধরে ক্লাসটা করছেন? রাবিয়া বোন, শুনতে পাচ্ছেন? হ্যালো? বাকিরা রেকর্ডিং দেখবে, এটা বুঝতে পারছি। শুনতে পারলে রেসপন্স করিয়েন। ওকে, ঠিক আছে। সার্ক, ন্যাম, নেটো, হ্যাঁ, এইগুলো একটু দেখে যাবেন ভালো করে, এই সংস্থাগুলো। দেন হচ্ছে বিশ্ব সভ্যতা, মেসোপটেমিয়া ও প্রাচীন মিশরের সভ্যতা খুব ভালো মতো দেখবেন। পরিবেশগত ইস্যু, কূটনীতি, আইইউসিএন, কিয়োটো প্রোটোকল, হ্যাঁ, তারপরে হচ্ছে কপ, হ্যাঁ, কপ সম্মেলন, ঠিক আছে, তারপর বাসেল প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, এই প্রোটোকল গুলো একটু দেখে যান। যুদ্ধ বিপ্লব প্রশ্ন আসবে, ট্রাফালগার ওয়ার, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ার 2, ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা আরব ইসরায়েল যুদ্ধ 4বার হয়, এটা ভারত পাকিস্তান যুদ্ধ, এই যুদ্ধ দেখবেন। ভারত পাকিস্তান সাম্প্রতিক কিছু পেহেলগাম নিয়ে যে ঝামেলা, এগুলো দেখবেন। তবে ইরাক, ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল নিয়ে যে সমস্যা, সেগুলো একটু পড়ে যাবেন। ওকে, প্রশ্ন কি আসে দেখেন, জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? ওকে, প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিগ ভ্যালি। হ্যাঁ, এখন আমরা কিভাবে জানবো যে ট্রিগ ভ্যালি, হ্যাঁ, যে মহাসচিবরা কোথায় জন্ম, প্রথম কে শেষ কে, এটা একটু এখান থেকে দেখবেন। প্রথম মহাসচিব ছিল ট্রিগ ভ্যালি, তার বাড়ি ছিল নরওয়ে। হ্যাঁ, 46 থেকে 53 সাল পর্যন্ত উনি ছিল। দ্বিতীয় মহাসচিব ড্যাগ হ্যামারশোল্ড, হ্যাঁ, সুইডেনের লোক, ঠিক আছে। দেখেন স্ক্যান্ডিনেভিয়া কান্ট্রি থেকে বেশি মহাসচিব দিছে প্রথম দিক দিয়ে। ওকে, 53 থেকে 61, আর 61 সালে উনি, হ্যাঁ, হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যায়, ঠিক আছে, জাম্বিয়া বা জায়রে, হ্যাঁ, ওই জায়গাটাতে। ওকে, জায়রেতে। ওকে, বর্তমানে হচ্ছে কঙ্গো, হ্যাঁ, যেটা ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, ওই জায়গাটাতে উনি মারা যায়। তৃতীয়, উথান্ড, যেটাকে যাকে মিস্টার এশিয়া বলা হয়। ওকে, হ্যাঁ, ওনার সম্পর্কে জানবেন। মিয়ানমারে বাড়ি ছিল, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় উনি মহাসচিব ছিল। ওকে, ইনি এশিয়া থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব। চতুর্থ মহাসচিব কুর্ট ওয়াল্ড হিম, হ্যাঁ, ওনার বাড়ি অস্ট্রিয়া। ঠিক আছে, 72 থেকে 81 সাল পর্যন্ত মহাসচিব ছিল, জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি প্রথম বাংলাদেশ সফর করে। এই 4 থেকে শুরু করে আমার 9, সবাই বাংলাদেশ সফর করছে, খালি একজন বাদে, বুট্রোস খালি বাংলাদেশ সফর করে নাই এরপর থেকে। হ্যাঁ, পঞ্চম প্যারিস দি কুইলার, পেরু, হ্যাঁ, 92 থেকে 91। ষষ্ঠ বুট্রোস ঘালি, মিস্টার আফ্রিকা, আফ্রিকা থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। আর কিন্তু উনি মুসলমান ছিল না, মিশরের লোক, কিন্তু উনি মুসলমান ছিল না, ঠিক আছে। আফ্রিকা থেকে মহাসচিব। সপ্তম কফি আনান ঘানা, উনি হলো ফার্স্ট মুসলিম, মুসলিম, ঠিক আছে, 2001 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে। অষ্টম বান কি মুন, দক্ষিণ কোরিয়ার লোক, 7 থেকে 16 সালে, হ্যাঁ, উনি মহাসচিব ছিল, 8 নম্বর মহাসচিব। নবম অ্যান্তনিও গুতেরেস, ঠিক আছে, উনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিল। ওকে, আর এই যে প্যারিস দি কুইলার, এটা পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল, ঠিক আছে, এটা মনে রাখেন। 2017 থেকে বর্তমান পর্যন্ত উনি আছে, এই যে এই 31শে ডিসেম্বর পর্যন্ত ওনার মেয়াদ, মনে রাখেন। এখন এদেরকে সহজে মনে রাখার টিপসটা কি, এই যে টিপস এন্ড ট্রিক্স ক্লাসে, টিভালো দাগ উঠায় কোট পরায় বুড়ায় কফিতে বান্ধবী আনলো। টিভালো কি? টিভালো মানে হচ্ছে বাবা, হ্যাঁ, এই যে ট্রিক ভ্যালি, এই বেটাটা, হ্যাঁ, ট্রিক ভ্যালি। দাগ কি? দাগ হ্যামারশোল্ড, উথায়, হ্যাঁ, উথান্ড, ঠিক আছে, উথান্ড। কোট কি? কোর্ট ওয়ার্ল্ড হেম, ওই যে আমরা 4 নম্বর মহাসচিব দেখলাম না, কোর্ট ওয়ার্ল্ড হেম, উনি। পড়া হচ্ছে প্যারিস দি কুইলার, বুরায় বুট্রোস ঘালি, কফিতে কফি আনান, আর বান হচ্ছে বান কি মুন, আর আনলোতে অ্যান্তনিও গুতেরেস। শেষ, সহজ। ওকে, কোন সম্মেলনে নিরাপত্তা পরিষদের সদস্যদের ভেটো ভেটো পাওয়ারটা দেওয়া হয়েছিল? এটা কোন সময় দেওয়া হয়েছিল? ইয়ালটা সম্মেলনে ভেটো পাওয়ার দেওয়া হয়েছে। এখন এই যে ইয়ালটা সম্মেলন,
জাতিসংঘের যে গঠনের পটভূমি বাবা, এখান থেকে প্রশ্ন ফ্রিকুয়েন্টলি আসে। হ্যাঁ, আপনাদেরও আসতে পারে। যে কিভাবে গঠন হয়েছে? লন্ডন ঘোষণা, যে জাতিসংঘের প্রথম পদক্ষেপ ছিল এটা। তাহলে হচ্ছে আটলান্টিক সনদ। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আর ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, হ্যাঁ, প্রিন্সেস অফ ওয়েলসে, হ্যাঁ, আটলান্টিক মহাসাগরে বৈশা একটা চুক্তি স্বাক্ষর করে 18, হ্যাঁ ঠিক আছে, দফার একটা চুক্তি, সেটাকে আটলান্টিক সনদ নামে সেটা খ্যাত। দেন ওয়াশিংটন ডিসি সম্মেলন, এটা 26টি দেশের প্রতিনিধি মিলিত হয়ে আটলান্টিক সনদ যে গঠন করলো, এটা মাইনে নেয়। হ্যাঁ, 42 সালে এটা সম্মেলনটা হয়। আর এই সম্মেলনে জাতিসংঘের নামকরণ করছিল এই ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। এই জাতিসংঘ যে জাতিসংঘের নামটা তিনি দিয়েছিলেন। দেন মস্কো সম্মেলন, হ্যাঁ এবার কি, হ্যাঁ চীন, সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত একটু জায়া সম্মেলন করা লাগে না, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র প্রতিনিধি মিলিত হয়ে জাতিসংঘ একটি সংগঠন ব্যাপারে ঐক্যমত প্রকাশন করেন। 5 13 সম্মেলন, এই যে ঐক্যমত হলো, তার এখন কি বিশ্বের সকল দেশকে আহ্বান করে, হ্যাঁ এই যে আন্তর্জাতিক একটা সংগঠন ঘোষণা দেন, আর সকল দেশকে কি আহ্বান করছে যে তোমরা, হ্যাঁ এই সংগঠনটায় যোগদান করো, যোগ দাও, ঠিক আছে, যোগ দাও, এরকম আহ্বান করছে। দেন ডাম্বারটন সম্মেলন, এটা প্রথম সুনির্দিষ্ট একটা পরিকল্পনা প্রণয়ন করে সংগঠন গঠনের ব্যাপারে। আর রিয়ালটা, এটা হচ্ছে যে 5টা আপনার নিরাপত্তা পরিষদের সদস্য আছে, হ্যাঁ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, একে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া, মানে সোভিয়েত ইউনিয়ন তৎকালীন, এই 5জনকে একটা ক্ষমতা দেওয়া হয়। হ্যাঁ মানে ইয়ের আপনার রাশিয়ার ক্রিমিয়াতে, ক্রিমিয়া রিয়ালটা যে জায়গা সেইখানটাতে, এখন তো রাশিয়ার হয়ে গেছে, 14 সাল থেকে। আগে আগে ছিল ইউক্রেনের। হ্যাঁ, সেটা হচ্ছে এই ভেটো পাওয়ার। ভেটো মানে হচ্ছে 5 জনের কেউ একজন যদি বলে আমি মানি না, সেটা মানি না, মানে সেটা আর উত্থাপনই করা যাবে না, এই জিনিসটা। এই যে এই সম্মেলনের যে সিরিয়ালটা, এটা মনে রাখা কঠিন, তাই আমাদের জন্য এই ট্রিক্সটা, ও লাস্ট যেটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস সম্মেলন, যেই সম্মেলনে আপনার 26 1945 সালে হয়। 50টি দেশের প্রতিনিধি এই সম্মেলনে, হ্যাঁ 19টা অধ্যায়, 111টি ধারা বাবা, এটা মনে রেখে নিন, কয়েকদিন আগে পিএসসি কোশ্চেন, যে 111টি ধারা যে জাতিসংঘ সনদে আছে, এই প্রশ্নটা আসছিল। 19টা 111 পর্যন্ত ধারাতে স্বাক্ষর করে। পোল্যান্ড তখন যুদ্ধ করতেছিল, তাই 15 অক্টোবর 51তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। যদি প্রশ্ন আসে জাতিসংঘ সনদে কয়টা দেশ স্বাক্ষর করছে মোট, এটা হচ্ছে 51টি দেশ, হচ্ছে পোল্যান্ড সহ ধরতে দেবো, ঠিক আছে। আর 24 অক্টোবর 1945 এই সনদটা কার্যকর হয়। আর সেই দিনই হচ্ছে জাতিসংঘ দিবস শেষ। এখন এই যে সম্মেলনগুলো সিরিয়ালে মনে রাখার সিস্টেমটা কি, দেখেন লন্ডনে আটা ও মস্কোতে ডিম খেতে হলে ইয়েস বলে সাইন করে নিন। লন্ডনে কি, লন্ডন হলো যে প্রথমটা লন্ডন ঘোষণা, এটা। তারপরে আটা কি, আমার আটলান্টিক সম্মেলন, এটা দ্বিতীয় যে সম্মেলনটা, ও হচ্ছে ওয়াশিংটন ডিসি সম্মেলন, যেখানে জাতিসংঘের নামকরণ করে রুজভেল্ট। মস্কো কি, মস্কো ঘোষণা। তেতে কি, তেহরান সম্মেলন। ডিম হচ্ছে ডাম্বারটন ওক্স সম্মেলন। ইয়েস কি, ইয়াল্টা সম্মেলন। আর সাইনে হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। এভাবে সিরিয়ালি মনে রাখতে পারছি কোনটা পরে কোন ঘটনাটা ঘটছে। ওকে, বাংলাদেশে কৃষিতে অগ্রণী কোন, হ্যাঁ ফসলের উন্নত জাত, ঠিক আছে, কৃষিতে অগ্রণী কোন ফসল উন্নত জাত, অগ্রণী হচ্ছে আপনার সরিষার উন্নত জাত, ঠিক আছে। এই অগ্রণী আর আগ্রণী একটি কনফিউশন আছে, আমি লিখে দিই। অগ্রণী বাবা কি, সরিষা, সরিষার উন্নত জাত। আর আঘ্রাণী যদি আসে, আঘ্রাণী এটা হচ্ছে গমের উন্নত জাত, ঠিক আছে। এইরকম অগ্রণী আগ্রণীর মতো আরেকটা কনফিউশন আছে, যে সুন্দরী, হ্যাঁ সিঁদুর, সুন্দরী, সিন্দুরি, সিন্দুরি আর সিঁদুর, ঠিক আছে। সিঁদুর, সিঁদুর যদি দেখেন, এটা কিছু বন্ধু কি, টমেটো, টমেটো। ওকে, সিন্দুরি হলো আলু, আলু, আর সুন্দরী হলো হলুদ, হলুদ। এখন এই জাতগুলো আমার পড়া লাগবো। এই যে আপনি জাতগুলো যে এখান থেকে দেখে নিন, ঠিক আছে। হ্যাঁ, বিভিন্ন জাত আছে, তো কোনটা কিসের জাত দেখবেন, তো এত জাত, এই যে রূপালি, ডেলফোর, যে তুলার, মরিচ, যে যমুনা, এগুলো তো ভুলে যাবেন, এই জন্য আমরা, হ্যাঁ তারপর হচ্ছে ড্রামের যে বাঁধাকপি, বর্ণালী শুভ্র যে ভুট্টার, মনে থাকে না। হ্যাঁ, বাহার মানে যে সিঁদুর, টমেটো, বাহার মানে ঝুমকা যে টমেটো, হ্যাঁ ডিমলা সুন্দর আলু থাকে না, এটা একটা টিপস আছে, এটা কি দেখেন। বিলাসী কচু দেখিয়ে 1 কাপ মিনা চায়ের সাথে অগ্নিশর্কলার জুস মিশিয়ে অগ্রণী ব্যাংকের সফল সম্পদের মালিক দৌলত শৈশে খাওয়ালো। এতে কুফরি ডায়মন্ড আলী ড্রাম হেডে বাঁধা সাদা বনে ভুট্টা খেলো। এই ফাঁকে বাহার মানিক রতন ঝুমকা,
হ্যাঁ, ও শ্রাবণীর সাথে টমেটো বানানো সিঁদুর খেললো। এই কথা শুনে তুলতুলে রূপালী ও ডিফরোজ গ্রামের ছেলে আকবর বরকত কাঞ্চনকে বকার দোল দেখতে দেখতে পদ্মার পারে তরমুজ আর যমুনার পারে কি করলো বাবা, মরিচ বুনলো। ধনী বাপের সন্তান হীরা মুক্তা মোহিনী বালাম সুমাত্র মেয়া থেকে কি হলো, তামাক আনলো। আর মিলান প্রতিটা বিলাসী কচু দেখিয়ে, এই যে কচু বিলাসী মিলে যাবে। তারপর কি, এক কাপ মিনা চায়ের সাথে এই যে চা, বাবা এই যে মিনা চা, একদম এই 17টা 3-4 বার পর আমরা চলে যাবো। অগ্নিস্বর কলার জুস মিশিয়ে, এই যে দেখেন কলা কলা একটা মনে রাখেন, এই যে অগ্নিস্বর, বাকি জিনিসগুলো পারবেন না। সাগর তো সাগর কলা, এটা তো আমরা জানি। জুস মিশিয়ে অগ্রণী ব্যাংকের সফল সম্পদে মানে অগ্রণী সফল সম্পদ, হ্যাঁ মালিক দৌলত, এগুলো সব কি দেখেন, এগুলো সরিষার জাত। এই যে সরিষা, এই পৃষ্ঠাতে কই সরিষা তোমার, এই যে সরিষা, এই যে সফল, অগ্রণী, সম্পদ, হ্যাঁ, তারপরে যে দৌলত, সফল সময় দৌলত সরিষা খালো না, সবগুলো বাবা কি সরিষার জাত মিলে গেছে। ঠিক আছে, এতে কুফরি ডায়মন্ড ডালি, এই যে আলি দ্বারা বুঝেছি কি আলু, তাহলে কুফরি ডায়মন্ড, এই যে আলু দেখেন, এই যে কুফরি ডায়মন্ড ডালি, হ্যাঁ। সাদা বর্ণের ভুট্টা খেলো, এই যে সাদা বর্ণ কি, সাদা দ্বারা বুঝেছি শুভ্র, আর বর্ণ দ্বারা বুঝেছি বর্ণালী, দুইটা জাতি আছে ভুট্টা। এই ফাঁকে বাহার মানিক রতন আর ঝুমকা শ্রাবণীর সাথে, ঝুমকা শ্রাবণীর সাথে কি টমেটো বানো সিঁদুর খেললো দেখেন। এই যে বাহার মানিক রতন ঝুমকা, হ্যাঁ শ্রাবণীর সাথে কি খেললো, সিঁদুর খেললো, সবগুলো টমেটো জাত, এই যে টমেটো বানো সিঁদুর খেললো মিলে যাবে। এই কথা শুনে তুলতুলে রূপালী ও ডিল ফোর্স, এবার তুলাতে যান। তুলতুলে রূপালী আর কি ডেল ফোর্স, এই দুইটা কি তুলার জাত। গ্রামের ছেলে বুঝেছি গম, হ্যাঁ গম, গ্রামের ছেলে এই যে আকবর বরকত কাঞ্চন বক আর দোয়েল, দেখেন এই যে গমে দেখেন, এই যে আকবর বরকত কাঞ্চন, বক মানে বলাকা আর দোয়েল তো দোয়েল, দেখতে দেখতে হ্যাঁ কি জানি পদ্মার পারে তরমুজ, তরমুজের একটা জাতি আছে, তরমুজের নয় পদ্মা, আর যমুনার পারে মরিচ বুনলো, মরিচের একটা জাতি আছে যে যমুনা, যমুনা পারে মরিচ বুনলো। এই ধনী বাপের সন্তান ধান, ধনী দ্বারা বুঝেছি বাবা ধান, ধান। এই হীরা মুক্তা ময়না মোহিনী বালাম, এই যে ধানের মধ্যে সবগুলো পাইবেন, এই যে হীরা মুক্তা ময়ল, এই যে হীরা মুক্তা ময়না মোহিনী বালাম সবগুলো আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা কি করছে আপনার সুভদ্রা মেনিবা থেকে তামাক আনছে, এই যে তামাকে দেখেন, দেখেছে তামাক, সুমাত্রা আর ম্যানিলা, এই দুইটি আছে, তো মিলে যাবে। হ্যাঁ। সার্ক বন কেন্দ্র কোথায় অবস্থিত বাবা, সার্ক বন কেন্দ্র আপনার থিম্পু ভুটানে অবস্থিত, মনে রাখবেন কেমনে, দেখেন কৃষি কেন্দ্র ঢাকাতে, আবহাওয়া কেন্দ্র ঢাকায়, তথ্য যক্ষা কাঠমান্ডুতে, সংস্কৃতি কলম্বো উপকূলীয় মালে, এই যে বন কেন্দ্র ভুটান, মানব সম্পদ ইসলামাবাদ, জ্বালানি ইসলামাবাদ। সার্ক খুবই গুরুত্বপূর্ণ এখন, হ্যাঁ একটু ভালো মতো পড়ে। তবে ডকুমেন্টেশন নয়াদিল্লি বিশ্ববিদ্যালয় নয়াদিল্লি, এরকম এরকম কেমন সহজে এটা এটাই দেখেন। নেপাল থেকে তথ্য পেয়ে একজন যক্ষা রোগী কৃষি আবহাওয়ার খবর দেখতে ঢাকা আইছে, কোন জায়গাতে ঢাকা আসে, মালদ্বীপের উপকূলে ভুটানের বনে সে কি শ্রীলঙ্কার নাচ দেখলো। পাকিস্তানের মানুষ জ্বলছে খাওয়া দাওয়া ছেড়ে ভারতের মানুষ সেগুলো ডকুমেন্টারি বানাচ্ছে থেকে তার সেরে গেল। নেপাল থেকে তথ্য পেয়ে যক্ষা রোগী দেখেন, নেপালে কি আছে আমার তথ্য কেন্দ্র যক্ষা কেন্দ্র মিলে যাচ্ছে। কৃষি ও আবহাওয়ার খবর দেখতে, কৃষি আর আবহাওয়া কই আছে, ঢাকা, ঢাকা এসে মালদ্বীপের উপকূলে, উপকূলীয় কেন্দ্র কই আছে, মালদ্বীপ মালে। আর তারপরে ভুটানের বনে, বন কেন্দ্র ভুটান, এই যে থিম্পু ভুটান। শ্রীলঙ্কা নাচ, নাচ মানে কি আমার এই যে সংস্কৃতি, সংস্কৃতি কি নাচ না, নাচ তো কি কাঠমান্ডু নেপাল। তারপরে পাকিস্তানের মানুষ জ্বলছে, স্যার কি জ্বালানি কেন্দ্র, জ্বলছে মানে কি ইসলামাবাদ, মানুষ মানব সম্পদ পাকিস্তানের মানুষ, তো এটাই। তাদের খাওয়া দাওয়া ছেড়ে স্যার খাদ্য কেন্দ্র নয়াদিল্লিতে অবস্থিত, ডকুমেন্টেশনে যে ডকুমেন্টারি বানাচ্ছে দেখে লোকটা কি লোকসান বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত। ওকে, হ্যাঁ আচ্ছা, এই কয়টা জিনিসই দেখে যান, ইনশাল্লাহ এর মধ্যেই হ্যাঁ আমাদের প্রশ্ন। এই জিনিসগুলো দেখে যান, ঠিক আছে, জিকের এইগুলো দেখলে আর কিছু আপাতত দরকার নাই। হ্যাঁ, এগুলো থেকেই আসবে, ঠিক আছে। ওকে, এই জিকে বাংলার এই তথ্যগুলা, হ্যাঁ একটু ভালো মতো পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাঁ পরবর্তীতে ইনশাল্লাহ আরো অনেক ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।